হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ভেক্টরের সর্বশেষ ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। কেমন আছেন সবাই? আমার সাথে অনেকে অলরেডি পার্টিসিপেট করছেন। আমি যদি একটু নামগুলো দেখি, আমার সাথে অলরেডি কানেক্টেড হয়েছেন কমেন্টের মাধ্যমে। একটু ভাইয়া বামে যাবেন, হ্যাঁ। তন্ময়, রয়, নাইমা, রিপা, প্রিয়ন্তী, শাহানা আফরোজ, সাফাতুন, আহ আরশি আনান, সুমাইয়া, তারপর ফাতেমা, ডিএমসি টার্গেট, রিজু, তাসমিয়া, নিহারিকা, ফাহিমা, ফাতেমা, কামরুজ্জামান, রুহানা, জেসি, আজিম, ডিএমসি টার্গেট আবার, লামিয়া আক্তার, সানজিদা, তাসমিয়া, আরো অনেকে, আসাদুল, কামরাজ, তারপর হচ্ছে আয়েশা, ইফতু, আদিবা, ইফতিয়াক, শিফাত, তারপর হচ্ছে হাফসা, তন্ময়, ইশতিয়াক, আরো অনেকে অনেকে হচ্ছে ভাইয়ার সাথে কানেক্টেড হয়েছেন, সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো এই যে প্রতি সপ্তাহে হইতো না অ্যাটলিস্ট ২ বার আমার সাথে দেখা হইতো, বা এই সপ্তাহে তো কোনো সপ্তাহে ৩ বার দেখা হইছে। এই সপ্তাহে কয়বার? ৪ বার আমার সাথে দেখা হইছে। এই যে আপনারা দেখতে, দেখতে বোরিং হয়ে গেছেন যে ভাই এতবার কেন ভাই সামনে আসে? তো একটা সময় দেখবেন যে এই বোরিংটাও আপনার হওয়া লাগবে না। আজকের পর থেকে দেখবেন অনেকদিন আমার সাথে দেখাই হবে না। আজকে আমাদের এই কোয়ার্টারের ফিজিক্সের আমার সাথে আপনাদের লাস্ট ক্লাস। তো লাস্ট ক্লাসটা ভেক্টরেরও লাস্ট ক্লাস। আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে নিয়ে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করব। আজকে হচ্ছে অ্যাডমিশন বা অ্যাডভান্স প্রবলেম সলভিং এটার উপর ক্লাস। তো আমরা এই ক্লাসটা হচ্ছে আমাদের একটা চ্যাপ্টারের যদি বলেন অ্যাজ এ টিচার কোন ক্লাসটার জন্য আমরা টিচাররা সবথেকে বেশি ওয়েট করি? অ্যান্সার হচ্ছে যে এই ক্লাসটার জন্য। যেদিন লাস্ট দিন আমরা এই আজকে মনে হয় ১৭ বা ১৮ নাম্বার ক্লাস। আই ক্যান্ট এক্সাক্টলি রিমেম্বার আজকে কত নাম্বার ক্লাস ভেক্টরের। বাট এই যে এত কষ্ট করে তিলে তিলে গড়ে তুলছি আপনাদেরকে এই আজকের এই প্রবলেম গুলো সলভ করার জন্য। এবং মজার বিষয় হচ্ছে যে আমি শুধুমাত্র আজকের ক্লাস না, এর আগেরও যেই ২ টা ক্লাস ছিল, হয়তো গতকালকে একটা ক্লাস হইছে আপনার সাথে, রোববার আরেকটা ক্লাস হইছিল। একটা ছিল এমসিকিউ সলভিং, একটা সিকিউ সলভিং। আমি এমসিকিউ বা সিকিউ সলভিং ক্লাসের মধ্যে একটা জিনিস অলওয়েজ মেইনটেইন করি। সেটা কি? সেটা হচ্ছে আমি এমসিকিউ বা সিকিউ সলভিং ক্লাসের জন্য কি কোয়েশ্চেন সেট করব, এটা একটা আনুমানিক আইডিয়া আমার টিমকে আমি বলে দিই যে এই টাইপের প্রবলেম থাকবে। কিন্তু এক্সাক্টলি কি প্রবলেম থাকবে সেটা আমি আগে দেখি না। আমি ওটা কখন দেখি? আমি ওইটা হচ্ছে ক্লাসের মধ্যে এসে লাইভে যখন আপনারা আমার সাথে আছেন ওই সময় দেখি। এটা একটা কারণ আছে যে কেন আমি এই জিনিসটা করি। আজকে সেটার ব্যাখ্যা একটু দিব আপনাদেরকে। তার আগে বোর্ডে ১ম প্রবলেমটা থাকুক। এই প্রবলেমটা স্পেশাল, আমরা আগেও করছিলাম। আজকে আরেকটু বলবো এই প্রবলেমটা নিয়ে। তো একটু বলি যে কেন হচ্ছে ভাইয়া আগে থেকে না দেখে কেন আপনাদের সাথেই ১ম বার প্রশ্নগুলা দেখাই বা দেখার চেষ্টা করি। এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া যদি আগে থেকে প্রশ্নটা দেখি, আগে থেকে সলভ করে আসি, আগে থেকে চিন্তা করি যে এই প্রশ্নটা এভাবে সলভ করতে হবে। তাহলে ব্যাপারটা হবে কি আপনারা দেখবেন, আপনারা দেখে কোনো কিছু বুঝার আগেই আমি এটা সলভ-টলভ করার সামনে আগায় যাব। কিন্তু আমি চাই, আমি তো আপনাদের অনেক আগে পড়াশোনা করে আসছি। আমি এই ধরনের প্রবলেম শতবার করছি। তো আমার কাছে ব্যাপারটা ইজি লাগবে সেটাই স্বাভাবিক। কিন্তু আপনি তো শতবার করেননি। আপনি তো এটা হয়তো ১ম বার করতেছেন। তো আমি যেন আপনার লেভেলে তো পুরোপুরি নামতে পারব না। যেন একটু হইলেও নামতে পারি সেজন্য আমি নিজে কি করি? প্রশ্নগুলো আগে দেখি না। লাইভে এসে ডিরেক্টলি দেখি। তখন কি আমি একটা ধাক্কা খাই। এই ধাক্কাটা আমি কেন খাই? ইচ্ছা করে খাই। যেন আপনারা পরীক্ষা হলে যেরকম ধাক্কা খাবেন, আপনারা কোয়েশ্চেন দেখে যেরকম ধাক্কা খাবেন, তার কিছুটা ধাক্কা যেন আমিও খাই। ওই ধাক্কাটা না খাইলে আমি আপনাদের কষ্ট বুঝবো কিভাবে? আমি কিভাবে আপনাদের মতো করে চিন্তা করব? তাই আমি হচ্ছে প্রশ্নগুলো আগে থেকে সেট করি না। মোস্ট অফ দ্যা টাইম আমি হচ্ছে ক্লাসে এসে কোয়েশ্চেন গুলো ১ম ফেস করি। এই প্রবলেমটা এরকমই একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটার অ্যান্সার আমরা রবিবারের ক্লাসে করে আসছি, গতকালকের আগের ক্লাসে। তো প্রবলেমটা রিলেটেড জাস্ট ছোট্ট একটা জিনিস একটু বলব বা প্রবলেমটা আরেকবার সলভ করব। সলভ করে আমরা হচ্ছে সামনের প্রবলেম গুলো দেখব। হাসান বলছে ইন বুয়েট টার্গেট রিপ্লাই প্লিজ। আচ্ছা, ওর প্রশ্নটা বা সেন্টেন্সটা কমপ্লিট হয় নাই। মানে ও বলতে চাইছে যে আমি বুয়েটে চান্স পেতে চাই, বুয়েট আমার টার্গেট এরকম কিছু। তো বুয়েটে শুধু হাসান কি একাই চান্স পেতে চায় নাকি আরো অনেকে আপনাদের আপনাদের মধ্যে আরো অনেকেই আছে এসে বুয়েটে চান্স পেতে চায়? তো যারা বুয়েটে চান্স পেতে চান তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। কেন অভিনন্দন জানাবো? কারণ বুয়েটে অ্যাডমিশন টেস্টে অলওয়েজ ভেক্টর থেকে প্রশ্ন আসে। কি আসে? অলওয়েজ ভেক্টর থেকে প্রশ্ন আসে। এটা আপনি প্রিলির এক্সাম বলেন আর সিকিউ বা রিটেন এক্সাম বলেন, অলওয়েজ হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে। এবং ভেক্টর যারা ইতিমধ্যে আজকের আগ পর্যন্ত ১৭ টা ক্লাস করে ফেলছেন, তারা অলরেডি বুয়েটে আসা একটা প্রবলেম সলভ করার মতো যোগ্য হয়ে গেছেন, আই বিলিভ।
তো বুয়েটে যখন ভেক্টর থেকে একটা প্রবলেম আসবে আপনি ইজিলি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। আই হোপ ইউ হ্যাভ অলরেডি গট দ্য অ্যাবিলিটি, already got the caliber to solve a problem which is going to come in BUET admission test from this vector chapter, not only for physics but also from maths. Okay, আচ্ছা তাহলে আমরা প্রথম এই প্রবলেমটা শুরু করব। কেন এই প্রবলেমটা করব, এটা একটা স্পেশাল রিজন ছিল। দেখেন আমাকে এই প্রবলেমটাতে বলতেছে এত বেগে, আমাকে প্রবলেমটা বলতেছে এত বেগে, এরপর একটা বিষয় ছিল বলছে দক্ষিণ দিকে চলা, দক্ষিণ দিকে চলা একটি মোটর গাড়ির চালকের মনে হচ্ছে বাতাস পূর্ব দিকে বইছে, বাতাস পূর্ব দিকে বইছে। তার মানে বিষয়টা কি ছিল, আমাদের দক্ষিণ দিকে চলা একটি মোটর গাড়ির চালক, তার মানে মোটর গাড়ির চালকটা চলতেছে একদম দক্ষিণ নিচের দিকে। তো এইটা হচ্ছে মোটর গাড়ির চালকের বেগ, এটা দেওয়া আছে কত 40, আর তার কাছে মনে হইতেছে বাতাসটা কোন দিকে যাচ্ছে, এই দিকে। দ্যাট মিনস এইটা হচ্ছে বাতাসের বেগ মোটর গাড়ির কাছে মনে হচ্ছে, এবং এটার মান কত দেওয়া আছে, মান কিছু দেওয়া নেই, জাস্ট বলছে যে এটা হচ্ছে এই দিকে মনে হচ্ছে। আচ্ছা, এবং তখন আমরা একটা কথা বলছিলাম, কথা কি বলছিলাম, যে ভাই VAM এটা যখন আমরা বের করি কারো সাপেক্ষে, যখন আমরা আপেক্ষিক বের করি তখন আমরা কি করি, যার সাপেক্ষে বের করি তাকে আমরা ভেক্টরিক্যালি বিয়োগ করে ফেলি। তাহলে ব্যাপারটা আসলে কি ছিল, আমার এই দিকে আসলে যদি আমার নিচের দিকে যদি 40 থাকে VM থাকে, তাহলে উপরের দিকে কি আমার -VM থাকবে, সেটাকে আমি উপরের দিকে নিয়ে গেলাম। আর ওই দুটা লব্ধি মানে এই VA এবং -VM, মানে এটা আসলে কি, এটা হচ্ছে -VM ছিল। তো VMটা নিচের দিকে, -VMটা উপরের দিকে, দিকটা চেঞ্জ হয়ে গেছে, মান কিন্তু আগের মতোই 40 রয়ে গেছে। আর সাথে আরেকটা ভেক্টর VA, এই দুইটাকে লব্ধি করে VAM পাবো। তার মানে VA কে অবশ্যই এইরকম কোনো দিকে থাকতে হবে, কারণ দুইটা ভেক্টরের লব্ধি মাঝখান বরাবর কিছু একটা হয়, লব্ধিটাকে মাঝখানে রাখতে হলে আমাকে VA এরকম কোন একটা দিকে রাখতে হবে। সো তখন আমরা ধরে নিছিলাম যে ভাই এই যে অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটাকে আমরা আলফা ধরে নিই। তখন ওইখান থেকে আমরা একটা কেস বের করছিলাম, যেটা হচ্ছে আমাদের লব্ধি কোণটা কত আসছিল, 90 ডিগ্রি, লব্ধিটা 90 ডিগ্রি আসছিল। আমরা বলছিলাম যে ভাইয়া tan90টা কার সাথে উৎপন্ন কোণ, 40-এর সাথে। তখন আমরা বলছিলাম 40 প্লাস VA cos আলফা VA sin আলফা। আর tan90 ডিগ্রির মানটা কত, tan90 এর মান হচ্ছে 1/0। তো এখান থেকে সলভ করে আমরা পেয়ে গেছিলাম VA, সরি 40 প্লাস VA cos আলফা ইজ ইকুয়ালস টু 0। এই জিনিসটা আমরা আগের দিন পেয়ে গেছিলাম। রুম তো গরম হয়ে আছে, টেম্পারেচার কত আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এইটুকু পর্যন্ত ছিল আমাদের প্রথম স্টেপটা, তাই তো। এবার সেকেন্ড স্টেপটা কি ছিল, আমি একটু মনে করাই দিই যে সেকেন্ড স্টেপে আমাদের কি কি কথা বলা হয়েছিল। সেকেন্ড স্টেপে আমাকে বলছিল মোটর গাড়ির বেগটা কমিয়ে এখন কত করা হয়েছে, 20 করা হয়েছে। তার মানে একটু আগে উপরের দিকে 40 ছিল, এখন উপরের দিকে সেটা কমে কত হয়েছে, -VM যেটা, সেটার মান হয়ে গেছে এখন হচ্ছে 20। কিন্তু VA তো আর কোনো চেঞ্জ করেনি, এটা যা ছিল আগের মতোই আছে। এখন তখন বলছে কি, যে চালকের তখন কি মনে হচ্ছে যেন বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। তো আমি যেটা করছিলাম লাস্ট ক্লাসের আগের ক্লাসটাতে, দিক থেকে এই কথাটা আমি বাদ দিয়ে দিছিলাম, মানে আমি এই কথাটা পড়তে ভুলে গেছিলাম, দিক থেকে। তো একটা জিনিস খেয়াল করেন, উত্তর আপনার কোন দিকে, উত্তর হচ্ছে উপরের দিকে, পশ্চিম কোন দিকে, এই দিকে। তাহলে এই ধরেন হচ্ছে আপনার পশ্চিম, এই হচ্ছে আপনার উত্তর। তাহলে উত্তর পশ্চিম কি, উত্তর আর পশ্চিমের ঠিক মাঝামাঝি বরাবর। তো উত্তর আর পশ্চিম, এই উপরের দিকটা হচ্ছে উত্তর, এই দিকটা হচ্ছে মানে এই যে এই দিকটা হচ্ছে আপনার পশ্চিম। উত্তর আর পশ্চিমের মাঝামাঝি হচ্ছে এই দিক বরাবর, মানে 45 ডিগ্রি কোণ করে আসতেছে। তো যদি যায় তাহলে হচ্ছে উপরের দিকে, যদি আসে তাহলে হচ্ছে নিচের দিকে। তার মানে এইভাবে আসতেছে। এইভাবে আসার অর্থ কি, এইভাবে আসার অর্থ হচ্ছে আপনার এই যে এইটা কিন্তু আমি একটু সামনে নিয়ে আসি, তাহলে এই দিক থেকে হচ্ছে বাতাসটা আসতেছে বলে মনে হয়। তাহলে VAM হচ্ছে এই দিক বরাবর এবার বলছে। আর আমার VA সেটা তো আগের মতোই আছে, সেটার কোনো চেঞ্জ হয় নাই, বললাম এটা হচ্ছে এই দিকে। তো VA এর অ্যাঙ্গেলটা ঠিক আগের মতোই আলফা। আর এখন আরেকটা জিনিস বলে দিছে, সেটা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে কিছু যদি না বলে তাহলে আমরা কত ডিগ্রি ধরে নিই, 45 ডিগ্রি ধরে নিই। তাহলে এই 45 ডিগ্রিটা আসলে কার সাথে, এই যে এইখানের সাথে 45 ডিগ্রি, আর এখানে অলরেডি কত তৈরি হয়ে আছে, 90 ডিগ্রি।
তাহলে আমাকে যদি বলতে হয় 20 সাথে লব্ধিটা কত কোণে আছে, তাহলে ফার্স্টে 90 প্লাস 45, তার মানে টোটাল 135 ডিগ্রিতে আছে। তো tan 135 ইজ ইকুয়ালস টু কার সাথে উৎপন্ন কোণ? 20 সাথে উৎপন্ন কোণ। সো 20 প্লাস অপরটা তো আগের মতোই আছে, ভি এর কোনো চেঞ্জ হয় নাই, এবং আমরা জানি tan 135 ইজ ইকুয়ালস টু -1। তো গতদিনে আমরা একটা ছোট্ট জিনিস ভুল করছিলাম, সেটা হচ্ছে কি আমাদের এই জিনিসটা আমরা যেমন উপরে দেওয়া ছিল কি বাতাস পূর্ব দিকে বইছে, বাতাস পূর্ব দিকে বইতেছে মানে কি একেবারে পূর্বেই যাচ্ছিল, এই যে একেবারে পূর্বেই যাচ্ছিল। আর এখন কি যদি বলতো উত্তর পশ্চিম দিকে বইতেছে, তার মানে হচ্ছে এই যে এই দিকে যাচ্ছে, কিন্তু বলছে উত্তর পশ্চিম দিক থেকে আসতেছে, তার মানে কি দক্ষিণ পূর্ব দিকে বইতেছে। এই কথাটা মাথায় রাখবেন। এইটা বলা যে কথা, এইটা বলা যে কথা দক্ষিণ পূর্ব দিকে বইছে, একই কথা। ওইটা বলা যে কথা, এটা বলা এক্স্যাক্টলি সেম কথা। কারণ উত্তর কোন দিকে, এই যে আমি যদি একটু আঁকি, এইটা কি আমার উপরেরটা হচ্ছে উত্তর, নিচেরটা কি দক্ষিণ, এটা কি পূর্ব, এটা কি পশ্চিম। তো আমাকে বলছে কি দক্ষিণ উত্তর পশ্চিম, উত্তর কোথায় আছে এখানে আছে, পশ্চিম কোথায় আছে এইদিকে আছে, তাহলে তাদের ঠিক মাঝামাঝি বরাবর এই হচ্ছে লাইন। এখন এই দিকে যাইতে পারে আবার এদিক থেকে আসতে পারে, আমাকে কি বলছে এদিক থেকে আসতেছে, তার মানে এই হচ্ছে ডিরেকশনটা। তাহলে এটাকে যদি শিফট করে সামনে নিয়ে যাই, তাহলে আসলে কি হচ্ছে দেখেন, দক্ষিণ পূর্ব, দক্ষিণ আর পূর্বর মাঝামাঝি দিকে বইতেছে। তাহলে আমার যদি বলে দক্ষিণ পূর্ব দিকে বইতেছে, এটা যে কথা উত্তর পশ্চিম দিক থেকে আসতেছে বলা এক্স্যাক্টলি সেম কথা। ঠিক আছে, তাহলে এখন আমরা ওই অনুযায়ী মান বসাইছি যে এই টোটাল অ্যাঙ্গেলটা কত, 135, এটা লব্ধির কোণ। তো লব্ধির কোণ 135, 100 tan 135 -1। আর কার সাথে উৎপন্ন কোণ, এইদিকে আছে 20, এই যে এইদিকে 20 ছিল, সেই 20-এর সাথে উৎপন্ন কোণ, দ্যাট মিনস 20টা নিচে একা থাকবে, ভি এ তো আগের মতোই আছে। তো এখান থেকে সলভ করলে আসে এই যে 20, এইটা চলে আসে হচ্ছে মাইনাস ভি এ সাইন আলফা। তারপর এখান থেকে সলভ করলে যেটা আসে সেটা হচ্ছে উভয় পাশে যদি 20 যুক্ত করি, তাহলে 20 প্লাস 20 প্লাস ভি এ কজ আলফা ইজ ইকুয়ালস টু 20 মাইনাস ভি এ সাইন আলফা। তারপর একটু যদি সলভ করি, আমাদের নিশ্চয়ই মনে আছে 20 প্লাস 20 মানে 40, 40 প্লাস ভি এ কজ আলফা কত আসছিল 0, তার মানে হচ্ছে 20 মাইনাস ভি এ সাইন আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে 0 আসছে। তার মানে VA sin আলফা ইজ ইকুয়ালস টু 20। এটা আমরা একটা জিনিস পাইলাম। আর এখান থেকে যদি আমরা বের করি, এখান থেকে আমরা কি পাচ্ছি, VA cos আলফা ইজ ইকুয়ালস টু -40। এটা হচ্ছে আমরা আরেকটা জিনিস পেয়ে গেছিলাম। তো এইটাকে ধরেন বললাম 1 নাম্বার, আর এইটাকে ধরেন বললাম 2 নাম্বার। তো এখন আমরা যদি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার তার পুরাটা রুট করে দিই, তাহলে এখান থেকে আমরা ভি এর মান পেয়ে যাব, এবং সেটা আসবে হচ্ছে 20√5। তো খ নাম্বারটা হবে হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি কি করলাম, আমরা এই অঙ্কটা আগেও করছি, আগে যে অ্যান্সার আসছিল এখনো সেম অ্যান্সার আসছে, বাট এই জায়গাটা যেমন আমি ভাইয়া নিজেই রিড করতে হয়তো ভুল করছিলাম, উত্তর পশ্চিম দিকে যাচ্ছে তাড়াহুড়া করে পড়ে গেছি, কিন্তু পরে দেখলাম যে না, উত্তর পশ্চিম দিক থেকে আসতেছে, তার মানে হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে বইতেছে। জাস্ট তখন আমরা অ্যাঙ্গেলটা শুধু 45 ডিগ্রি ধরছিলাম, এখন 135 ডিগ্রি ধরলাম। তারপর দেখলাম কি আমাদের দিন শেষে করলে আমরা ভি এ সাইন আলফা পাইছি, ভি এ কজ আলফা পাইছি। তাহলে আমি যদি দুইটাকে স্কোয়ার করে যোগ করি, তাহলে কি ভি এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ভি এ স্কোয়ারটাকে যদি কমন নিই, তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার যোগ করলে কত হয় 1। তাহলে আলটিমেটলি ভি এর মান পড়ে থাকবে 20√5। এটা অপশনের খ নাম্বারে। তো খ নাম্বার উইল বি দা রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এই প্রবলেমটা বুঝতে পারছেন কে কে, একটু ভাইয়াকে কমেন্ট করবেন, কারণ এটা একটা বেশ ভালো প্রবলেম ছিল, এটা আসলে একটা অ্যাডভান্স প্রবলেম। আমি বলছিলাম মাস্ট ডু ম্যাথ। ঠিক আছে, তো যারা যারা বুঝতে পারছেন ভাইয়াকে একটু কমেন্ট করে জানান।
আচ্ছা, অনেকে বলছে বুঝতে পারছি, অনেকে বলছে বুঝতে পারছি, প্লাস হচ্ছে যে একটা কোশ্চেন একজন করছিল, আমি একটু কোশ্চেনটা রিপ্লাই দিই, বলতে ভাইয়া এই একটা এমসিকিউ করতে করতে তো দিন শেষ হয়ে যাচ্ছে, তাহলে বাদ বাকি গুলা মানে এমসিকিউ আমাকে দিবে 36 সেকেন্ড, আমি তো চিন্তা করতে করতে 2 মিনিট চলে যায়। ব্যাপার হচ্ছে দুইটা জিনিস, প্রথমত আপনার এই ম্যাথটা যদিও একটা এমসিকিউ, বাট এটা বুয়েটে যে 10 মার্কসের জন্য সিকিউ আসে সেটার মতোই একটা স্পেশাল অঙ্ক। মানে বুয়েটে 10 মার্কসের জন্য যে প্রবলেম গুলো আসে ওগুলোর মধ্যে 60 থেকে 70% সহজ থাকে, একেবারেই সহজ। 20 থেকে 30% থাকে একটু কঠিন, এইটা হচ্ছে সেই লেভেলের। আর 10% থাকে অনেক কঠিন, সেটা হচ্ছে আপনি স্কিপ করলে ভালো রেজাল্ট করবেন, ওইটা আমরা পরে দেখবো। বাট এইটা একটা এমসিকিউ হইলো, এটা একটা কঠিন সিকিউর সমতুল্য। আরেকটা বিষয় হচ্ছে প্রথমবার আপনি পড়তেছেন আপনার কাছে ব্যাপারটা অনেক প্যারা লাগবে, 2 বার 3 বার করতে করতে একটা সময় যখন আপনার মাথায় চলে আসবে ব্যাপারটা, তখন আপনি দেখবেন মুখে মুখে এটা করে ফেলতে পারতেছেন। বা সেটার জন্য আপনাকে অনেকদিন ওয়েট করতে হবে। ইন্টার ফার্স্ট ইয়ারের শুরুতে আপনি এটা পারবেন না, হয়তো যখন আপনি ফার্স্ট ইয়ার ফাইনাল দিবেন, আপনি টেস্ট পরীক্ষা দিবেন, বোর্ড পরীক্ষা দিতে দিতে ততদিন পর্যন্ত দেখবেন আপনি এতবার করছেন এটা আপনার মানে মুখস্থ হয়ে গেছে এই টাইপটা, যে এখানে আসলে কোন কোন লাইন দিয়ে স্টার্ট করতে হয়, পরের লাইনে কি হবে, আপনার এটা মাথায় চলে আসবে, তখন আপনি দেখবেন এগুলো আপনি মুখে মুখে খুব দ্রুতই করতে পারতেছেন। আর আমি এই প্রবলেমটা আরেকটু রিভিউ করি, রিভিউ করে আমরা পরের প্রবলেমে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি বলছিলাম, এত বেগে চলা একটি মোটরসাইকেল কোন দিকে, দক্ষিণ দিকে। তাহলে মোটরসাইকেলটা চলতেছে হচ্ছে দক্ষিণ দিকে, মানে নিচের দিকে। তাহলে আমরা যেহেতু বলা আছে এই মোটরসাইকেলের কাছে মনে হচ্ছে বাতাসটা পূর্ব দিকে যাচ্ছে, মনে হচ্ছে বাতাসটা পূর্ব দিকে যাচ্ছে, তাহলে এই বেগটা এটা কার বেগ, বাতাসের বেগ, কার সাপেক্ষে, মোটরসাইকেলের সাপেক্ষে। তার পিস এটা ভি এআর উইথ রেসপেক্ট টু মোটর, মোটরের রেসপেক্টে বাতাসের বেগ। আমরা জানি যার সাপেক্ষে বের করি তাকে কি করতে হয়, উল্টা করে দিতে হয়। তাহলে 40টা নিচের দিকে ছিল, উল্টা করলে উপরের দিকে হয়েছে। এখন আমরা কি বলছি, যে 40 তো উপরের দিকে, ভিএম টা এদিকে, তাহলে 40 এবং হচ্ছে ভিএ এই দুইটা লব্ধি হচ্ছে এখানে। তাহলে দুইটা জিনিসের লব্ধি করলে কি তাদের মাঝামাঝি কিছু একটা হয়। তাহলে লব্ধিটা যদি দেওয়া থাকে অপর ভেক্টরটা কি এইদিকে কিছু একটা হবে, তো আমরা এইদিকে ভিএ ধরে নিছিলাম, ধরছি কি যে 40-এর সাথে আলফা কোণে ভিএটা আছে। আচ্ছা, এখন আমরা করছি কি, যেহেতু 40-এর সাথে 90 ডিগ্রি করে লব্ধি, লব্ধি সূত্র অ্যাপ্লাই করছি, 40-এর সাথে এক উৎপন্ন কোণ, তাই 40-কে একা লিখছি, ভিএ সাইন আলফা ভিএ কজ আলফা এরকম লিখছি, tan 91/0, এখান থেকে ভিএ কজ আলফার মান বের করছি -40, এইটুকু ডান। ঠিক আছে, তারপর পরের অংশে কি করছি, পরের অংশে বলছে যে আমাকে এবার যখন মোটরসাইকেলের বেগটা 40 থেকে কমে 20 হয়ে গেছে, তখন চিন্তা করেন 40 থেকে কমে যদি এটা 20 হয়ে যায়, আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি কার কাছাকাছি থাকে, যেটার মান বড় সেটার কাছাকাছি থাকে। তাহলে একটু আগে এটা 40 ছিল, তখন ছিল লব্ধিটা 90, মানে অ্যাঙ্গেলটা ছিল 90। এখন 40 থেকে এটার মান আরো কমে গেছে, তাহলে এটার মান যত কমবে লব্ধি ওর থেকে আরো দূরে চলে যাবে। তাহলে একটু আগে 90 ছিল, এখন এটা আরো দূরে যেতে যেতে কত হয়েছে, বলছে এমন ভাবে গেছে যেন মনে হয় উত্তর পশ্চিম থেকে আসতেছে। তো আমরা তখন দেখছি এটা উত্তর এটা পশ্চিম, তাহলে উত্তর পশ্চিম থেকে আসতেছে মানে এদিক থেকে আসতেছে। এদিক থেকে আসা যে কথা, এই দক্ষিণ পূর্ব দিকে যাওয়া একই কথা, কারণ এটাকে আমরা যখন লব্ধি হিসাব করতে হয় তখন অলওয়েজ কি করতে হয়, আদি বিন্দুকে একই জায়গায় আনতে হয়। তাহলে এইটার আদি বিন্দু কোথায় ছিল, এটার আদি বিন্দু ছিল এই জায়গায়। আর আমার ওই যে 40 যেটা, সেটার আদি বিন্দু কই ছিল, এই জায়গায়। কারণ এই যে দেখেন, এই যে 40 বা 20 এটার আদি বিন্দু এই জায়গায়, আর এটার আদি বিন্দু যদি এই জায়গায় নিই, তাহলে তো দুইটা আদি বিন্দু ম্যাচ করলো না। আদি বিন্দু ম্যাচ করানোর জন্য কি করছি, ওটাকে একটু শিফট করে সামনে আনছি। এখন যেহেতু বলতে উত্তর এবং পশ্চিম থেকে আসতেছে, তার মানে পূর্ব এবং দক্ষিণের মাঝামাঝি বরাবর হচ্ছে সে যাচ্ছে। পূর্ব এবং দক্ষিণের মাঝামাঝি মানে কি, পূর্ব এবং দক্ষিণের সাথে 45 ডিগ্রি কোণ। তাহলে অলরেডি উপরে 90 ডিগ্রি আছে, অলরেডি উপরে 90 ডিগ্রি আছে, সাথে এক্সট্রা করে আরো 45, তাহলে 90 আর 45 দুইটা মিলে কত, 135। তাহলে উপরের দিকে আছে 20, এদিকে আছে ভিএ, ভি এর মধ্যে কোনো হাত দিয়ে নেই, উপরেরটা 40 এর জায়গায় 20 হয়ে গেছে। তাহলে এই যে 20 এবং ভিএ এই দুটা লব্ধি হচ্ছে এখন এই দিক বরাবর আছে। তো এখন লব্ধির অ্যাঙ্গেলটা 20-র সাথে কত, 135, 90 প্লাস 45 তাই 135। 20 নিচে একা, ভিএ সাইন আলফা ভিএ কজ আলফা বসছে। এখান থেকে আমরা বের করলাম কি, ভিএ সাইন আলফার মান হচ্ছে 20, ভিএ সাইন আলফা বের করছি, ভিএ কজ আলফা বের করছি, স্কোয়ার করে যদি যোগ করি তাহলে ভিএ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ভিএ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, কমন নিলে কি হয়, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা মিলে 1 হয়। তো এক পাশে শুধু ভিএ স্কোয়ার পড়ে থাকে, আর অপর পাশে একটা সংখ্যা পড়ে থাকে, রুট করলে কি হয়, রুট করলে হচ্ছে ভি এর মানটা 20√5 কিলোমিটার/আওয়ার চলে আসে। ঠিক আছে, তো এই তো এইটুকু হচ্ছে আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছেন। এটা যারা বুঝতে পারছেন এইটা আমি একটু এখানে লিখে দিব। এই প্রবলেমটা অবশ্যই আমি লিখবো, এটা স্পেশাল একটা প্রবলেম। মাথায় রাখবেন এই প্রবলেমটা কিন্তু ভাইয়াও প্রথমে ভুল করছিলাম, মানে অ্যান্সার বের হয়েছে সমস্যা নেই,
কিন্তু ওই যে দিক নিয়ে কিন্তু আমিও প্রথমে কোশ্চেনটা দ্রুত পড়ে গেছি, লাইভে প্রথমবার দেখছি দ্রুত পড়ে গেছি, আমিও কিন্তু এটার দিকটা খেয়াল করিনি। তো এই ভুলটা যেন আপনি না করেন সেটার জন্য অবশ্যই হচ্ছে যে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে? ওকে। এই যে একজন একটু আগে বলছিল বুঝি নাই, এখন সেও বলছে বুঝতে পারছি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আশা করি এটা অনেকেই বুঝে গেছেন। এবার চলেন আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা খুবই স্পেশাল। এটা যদিও বলা আছে রুয়েট ভর্তি পরীক্ষা ২০০৪-৫ সালে আসছে। বাট এটা শুধুমাত্র রুয়েটেই আসে নাই। এটা বুয়েটেও আসছে। এটা আমার জানা মতে অলরেডি ২ থেকে ৩-৪। ভাই আপনি কি পান খাইতেছেন? আল্লাহ কি বলে? আমাকে একজন জিজ্ঞেস করছে, "ভাই আপনি কি পান খাইতেছেন?" আমি পান খাই নাই। আমি একটু আগে হচ্ছে গ্রিল আর পরোটা খেয়ে আসছি। তো ওইটাই আরকি চাবাচ্ছিলাম আরকি। এনিওয়েজ ভাই আমার ওয়াইফাই ক্লাস করতে সমস্যা হচ্ছে। ক্লাস থমকে, থমকে আসছে। কি করব? তাহলে ডাটা কানেকশন এ সুইচ করা যায় যদি পসিবল অপশন থাকে। আর যদি একেবারেই না হয় ওয়াইফাই তে আপনি রেজোলিউশন একটু কমায় যে সেটিংস এ যায় রেজোলিউশন দেখবেন হয়তো 720p তে আছে। এটা কমায় 480 তে যেতে পারেন। যদি 480p তেও আটকায় যায় তাহলে আপনি 360 তে আপনি শিফট করতে পারেন। আস্তে, আস্তে একটু রেজোলিউশন কমায়, কমায় দেখতে পারেন যে কি হয়। ঠিক আছে? আগেরটার এসএস নিবো। ওকে? আগেরটার এসএস নিবে। স্পেশাল অঙ্কের এসএস নিতে চায় অনেকে। আ কোন দিকে দাঁড়াবো? আমার তো দাঁড়ানোর জায়গা নেই। তাহলে আমি এদিকেই দাঁড়াইলাম। ঠিক আছে? এদিকে দাঁড়াচ্ছি। ওকে। যাদের এসএস নেওয়ার দরকার নিতে পারেন। আজকে আমাদের লাস্ট ক্লাস। এই হয়তো লাস্ট সুযোগ পাবেন এসএস নেওয়ার। তারপর অনেকদিন বিরতি। ওকে। তাহলে আমরা এর পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা রুয়েট ভর্তি পরীক্ষা ২০০৪-৫ এ আসতেছিল। তো এই প্রবলেমটা আমি আমার স্টুডেন্ট থাকাকালীন আমরাও এই প্রবলেম করতাম। এবং হয়তো কি ফার্স্ট ইয়ারে যখন এই প্রবলেম গুলা দেখতাম তখন অনেক প্যারা লাগতো। মাথার মধ্যে দিয়ে ঢুকতে চাইতো না। অনেক কষ্ট করে মাথায় নিতে হইতো। পরে দেখতে, দেখতে অ্যাডমিশন সময় তো ধুর এগুলা পানি ভাত, এগুলা কি বা অঙ্ক। তো আমি জানি না আমি আজকে আপনাদের কাছে এই জিনিসটা পানি ভাত করতে পারবো কিনা। বাট I will try my best। এবং এটা মাথায় রাখেন যে ওই যে বৃষ্টি, আপেক্ষিক বেগ রিলেটেড অঙ্কগুলো আসলে মানুষ এই টাইপের অঙ্কগুলাকে সবচেয়ে বেশি ভয় পায়। তো আমরা সবথেকে বেশি ভয়ংকর যে জিনিসটা, যে অঙ্কটা মানুষ নরমালি করতে চায় না, দেখলে বলে ধুর এটা পারি না, বুঝি না। ওই প্রবলেমটাতেই হাত দিচ্ছি। তো আপনাদেরকে ভাইয়া একটা প্রমিস করছিলাম যে হচ্ছে লাস্টের ৩ টা ক্লাসের প্রতিদিনই কিছু না কিছু আপেক্ষিক বেগ পড়াবো। তো আপেক্ষিক বেগের আমরা দেখছিলাম মানে এমসিকিউ সলভিং ক্লাসের দিন বৃষ্টি পড়তেছে, ছাতা কিভাবে ধরবো? নরমাল অবস্থায় কি হয়? বাতাস থাকলে কি হয়? গাড়ি নিয়ে গতকালকে একটা ম্যাথ দেখাইছিলাম। আজকে হচ্ছে আমরা গাড়ির কাজ রিলেটেড আরো কিছু প্রবলেম দেখব। তো এইটা হচ্ছে রিলেটেড একটা প্রবলেম। তো এই প্রবলেমটা দেখেন ভাইয়া কি বলতেছে। আমাকে একজন অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে, "হাসান স্যার আপনি আমাদের আপনি না করে বলে তুমি করে বললে ভালো হইতো" বা এরকম কিছু। তো এই প্রশ্নটা না আমাকে হচ্ছে হাসান না শুধু হাসানের আগে মিনিমাম ১,০০,০০০ মানুষ আমাকে বলতো অনলাইনে অফলাইনে। আমি অনেক চেষ্টা করি যে আপনির পরিবর্তে তুমি বলতে। বাট কেন জানি পারি না। কারণ আমার খুবই প্রিয় ২ জন টিচার ছিলেন। একজন হচ্ছে আমি মতিঝিল আইডিয়াল স্কুলে পড়াশোনা করছিলাম 9-10। তো ওই স্কুলে আমাদের ফিজিক্স পড়াতো মানে স্যার রিটায়ার্ড করছিল। স্যার কোচিং এ পড়তাম। আবু বকর স্যার, স্যার বুয়েট থেকে গ্র্যাজুয়েট করা। তো স্যার হচ্ছে স্টুডেন্টদেরকে সবসময় আপনি করে বলতো। তো স্যারের পড়া এত ভালো লাগতো যে স্যারকে কপি করার চেষ্টা করতাম। তো যখন নিজে পড়াতাম তখন দেখা গেছে স্যারের অনেক বৈশিষ্ট্য নিজের মধ্যে চলে আসছে। আর ফিজিক্স যখন ইন্টারে পড়তাম আমার আমাদের ব্যাচে টিচার ছিল হচ্ছে ২ জন টিচার ছিলেন। আ যেই ২ জনের নাম আপনারা এখন অনেক শুনবেন। ভাইয়ারা হয়তো এখন আর পড়ান না। বাট তারা এখনো হচ্ছে অনলাইনে ইতিহাসে খুবই জনপ্রিয়। মাকসুদুল হোসেন জুয়েল ভাইয়া এবং ইকবাল ভাইয়া। তো ইকবাল যেমন জুয়েল ভাইয়া বুয়েটে 5th হয়েছিলেন। ইকবাল ভাইয়া 18 তম হয়েছিলেন। তো আমি এই ২ জনের থেকে ফিজিক্স শিখছি হাতেখড়ি আমার ওনাদের ২ জনের থেকে। তো ইকবাল ভাইয়াকেও আমি খুব ভালো করে কপি করার চেষ্টা করতাম। মানে উনার পড়াগুলা কেন জানি উনি যাই বলতো আমার মাথার ভিতর দিয়ে ঢুকে যেত। তো আমি উনার প্রতিটা অ্যাটিটিউড, উনার প্রতিটা কথা, উনার প্রতিটা এক্সাম্পল আমি চেষ্টা করতাম যে হচ্ছে ফলো করার। তো দেখা গেছে ওই ইকবাল ভাইয়াও আপনি করে বলতো। ওই জিনিসটাও হচ্ছে আমার মধ্যে চলে আসছে। তো যেই ২ জনকে মেইনলি পড়ানোর ক্ষেত্রে কপি করি, আমার সেই শ্রদ্ধা আবু বকর স্যার এবং আমার সেই ভাইয়া ইকবাল ভাইয়া। তো উনাদের সিস্টার ২ জনই আপনি করে বলতো। তো ওইটা দেখতে, দেখতে, দেখতে আমার মধ্যে ওইটা চলে আসছে। আমি যতই চেষ্টা করি না কেন তুমিতে না আমার পারি না। ওই আপনি চলেই আসে। আচ্ছা আমরা তাহলে পরের প্রবলেমটা সলভ করি। প্রবলেমটা হচ্ছে আমাকে বলতেছে এত বেগে 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে। তার মানে এটা কিসের বেগ? এটা হচ্ছে বৃষ্টির বেগ। VR দেওয়া আছে। এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইতেছে।
কোথা থেকে কোথায় বাতাস বলতেছে? পূর্ব থেকে পশ্চিমে। এখন বলতেছে পূর্ব থেকে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো, যাতে গাড়ির সামনের এবং পিছনের কাজ উভয় কাজ ভিজে। তাহলে চলেন আমরা একটু সিনারিওটা কি কল্পনা করে নিই। সিনারিওটা হচ্ছে এরকম, এই যে এই পাশটা কি পূর্ব আর এই পাশটা কি পশ্চিম। সো আমাদেরকে এখানে কি বলতেছে? আমাদেরকে বলতেছে যে পূর্ব থেকে পশ্চিম দিকে একটা গাড়ি যাচ্ছে, বললাম গাড়ির বেগটা হচ্ছে ভিসি। এখন বলতেছে যে 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইতেছে। তাহলে গাড়িটা যেই দিকে যাচ্ছে ওইদিকে কি হচ্ছে? একটা বাতাসও কিন্তু বইতেছে। বাতাসের বেগকে ভি এয়ার বললাম, এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, এটা বলে দিছে। আচ্ছা, তাহলে বাতাসের বেগটা 60 কিলোমিটার পার আওয়ার, এবং বৃষ্টি তো সবসময় কি উপর থেকে সোজা পড়ে, ভি আর এটা দিয়ে দিছে 10 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের কোশ্চেন কি, গাড়ির গতিবেগ নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে কি ভিসি ইজ ইকুয়ালস টু হোয়াট, যেন গাড়ির সামনের কাজ এবং পিছনের কাজ উভয় কাজ ভিজে। এই যে আমার পোলাপান অলরেডি অ্যান্সার দিয়ে দিছে। তো এই জিনিসটা মানে ওই যে গতদিন না তার দু একদিন আগে সাইফ মনে হয় একটা পোস্ট দিছিল, আমি এক্স্যাক্টলি মনে নাই কে পোস্ট দিছিল। খুবই সুন্দর একটা জিনিস ছিল, মানে নতুন করে চিন্তা করতে শেখা, যে কখন আসলে হেরে গেলেও ভাল লাগে, হেরে গেলে কখন ভাল লাগে। অ্যান্সার হচ্ছে যে দুইটা জায়গায় আমি দুইটা এক্সপিরিয়েন্স পাইছি। একটা হচ্ছে আহ নিজের স্টুডেন্টের সামনে হেরে গেলে অনেক মজা লাগে, মানে ফ্রেন্ডের সাথে আপনার ব্যাচমেটের সামনে হারলে কষ্ট লাগবে না। বাট আপনি যখন দেখবেন আপনার স্টুডেন্ট, আপনি যাকে শিখাইছেন, সে আপনার আগে অঙ্ক সলভ করে ফেলতেছে, বিলিভ মি এটার মতো মজার এক্সপিরিয়েন্স জগতে খুব কম আছে। আরেকটা হচ্ছে আপনার যদি কখনো ছেলে বা মেয়ে হয়, আপনার সন্তান হয়, তো সন্তানের সামনে যদি আপনি হেরে যান, দেখবেন ওইটা আরো মজা। লাইক ও একটা জিনিস আপনার আগে পেরে গেছে, ও অনেক খুশি হয়েছে, এটা দেখবেন আপনি হেরে যেও আপনি অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে গাড়ির সামনের কাজ ও পিছনের কাজ উভয় কাজকে ভিজতে হবে। তাহলে এটা একটু খেয়াল করি আমরা, যে আমাদের সিস্টেমটা আসলে কিরকম। যে আমার এই যে গাড়ি আছে, গাড়িতে সবকিছু মিলে যে লব্ধি বেগটা, সবগুলো মিলে যে লব্ধি বেগটা যদি একেবারে এইভাবে পড়ে, একদম এই বরাবর লম্বভাবে যদি পড়ে, তাহলে কি সামনের কাজ পিছের কাজ উভয় কাজ ভিজবে। তাহলে উভয় কাজ ভিজতে হলে বিষটাকে কি হতো? একদম খারাপ হবে, 90 ডিগ্রিতে পড়তে হবে, তাহলে সামনের কাজ পিছনের কাজ উভয় কাজ ভিজতে পারবে। এখন মনে হয় যদি বাঁকা করে পড়তো, দেখেন বাঁকা করে পড়লে কি হবে, আপনার কাছে অপশন আছে কি, এটা হচ্ছে 1 নাম্বার অপশন, ঠিক আছে। আপনি 2 নাম্বার অপশন চিন্তা করেন। 2 নাম্বার অপশন কি হইতে পারে? ধরেন আপনার বিষটা এইভাবে পড়তেছে, এখন কি, এখন 2 নাম্বার অপশনে অনলি কি পিছনের কাজ ভিজতেছে, সামনের কাজ কি ভিজতেছে? তো হচ্ছে না। এরপরে আপনার কাছে 3 নাম্বার অপশন কি আছে? 3 নাম্বার অপশন আছে হচ্ছে এইরকম, এখানে আপনার কি সামনের কাজ ভিজতেছে, পিছনের কাজ ভিজতেছে না। তাহলে এইটা হচ্ছে ছিল আপনার 3 নাম্বার অপশন। আমি প্রতিটা অপশনের আউটপুট যদি লিখে দিই, অনলি ফ্রন্ট গ্লাস, এখানে কি ছিল? অনলি ব্যাক গ্লাস, আর এখানে কি? বোথ গ্লাস। তাহলে এই যে এইটুকু এইটুকু চিত্র কি আমাদের ক্লিয়ার হয়েছে? তো আমাদের সাথে কিন্তু আজকে একজন স্পেশাল, খুবই স্পেশাল গেস্ট চলে আসে। নর্মালি দাদা কখনো ক্লাসে আসে না, তো আজকে একজন খুবই স্পেশাল ব্যক্তি চলে আসে, আমার খুবই প্রিয় একজন বড় সিনিয়র ভাই। আমি ভাইকে একটু অনুরোধ করবো, ভাই তার মূল্যবান চেহারাটা এবং সময়টা দিয়ে একটু ওদের সাথে কথা বলে যাওয়ার জন্য। শুভ হচ্ছে লিজেন্ড। সো লিজেন্ডদের পাশে এসে দাঁড়াতেও নিজের আসলে মানে কি বলবো, ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে এইচএসসি 26 এইচএসসি 26, তার মানে কিন্তু শুভ এইচএসসি পরীক্ষা কিন্তু এখনো অনেক দূর। অনেক দূর। এবং আমার মনে হয় ওরা যদি এখন থেকে আহ, নিজেদেরকে একটু প্রস্তুত করতে পারে, আমার মনে হয় যে ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ওরা অনেক এগিয়ে থাকবে। ইনশাআল্লাহ। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে, এই যে ভাইয়া তোমরা অনেকে কিন্তু এটা বোঝো না,
এই যে দেখো শুভ ভাই হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টে 12তম হয়েছিল। তো সেই লোকটা এসে তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে। তো এটা আমি তার সামনাসামনি বলছি না। তোমরা শুভ ভাইয়ের যারা ক্লাস করেছো, আ একটু হলেও তো বুঝতে পারছো যে ভাইয়ের ডেপথ কেমন, পড়ার জানার গভীরতা কেমন। তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা ভাইয়ের কাছ থেকে যদি একটুও নিতে পারি, সেটা তো আমার সামনের চলার পথকে অনেক প্রসারিত করবে। তো আমি আসলে ক্লাসের মধ্যে বেশি সময় নষ্ট করছি না। আমি শুধু একটা কথাই বলব, সেটা হচ্ছে শুভ ভাইয়ের কাছ থেকে শুধু ফিজিক্স শিখবা না, শুভ ভাইয়ের ব্যক্তি জীবনের অনেক অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতাগুলো নিজের জীবনে নিবা এবং কাজে লাগানোর চেষ্টা করবা। ঠিক আছে? দেখো একটা কথা বলি, তোমরা এটা জানো কিনা জানি না। শুভ, এটা আমার মনে হয় তুমি জানো কিনা জানি না। রাজহাঁস তো দেখেছো? জি ভাই। রাজহাঁসকে মনে করো যে তুমি আ একটা পাত্রে দুধ দিলে। আচ্ছা। তো রাজহাঁস কিন্তু আসলে আ ওই দুধের মধ্যে পানিও থাকে, দুধও থাকে। রাজহাঁস কিন্তু দুধটুকুই খায়, পানি কিন্তু খায় না। এটা কিন্তু অনেকে কিন্তু মানে আচ্ছা। জানে না। তো প্র্যাকটিক্যালি আমিও আজকে জানলাম। হ্যাঁ, হ্যাঁ। না এটা এটা এইজন্যই তুললাম যে দেখো, আমাদের আশেপাশে সবার কাছে এই যেমন সুমাইয়া আক্তার বলছে যে ভাইয়ের কোরআন তেলাওয়াত শুনলে অন্তর কেঁপে ওঠে। একটা সত্যি কথা বলি, আমিও যখন মানে কোনো সুমিষ্টধারী কোনো ব্যক্তির কোরআন তেলাওয়াত শুনি, আমার বুকটা কেঁপে ওঠে। দেখো আমি কথা বলছি, আমার চোখে কিন্তু পানি চলে আসছে। অথচ অনেকে আবার ভাবে কি ভাইয়া আপনি তো আ কি মুসলিম না হিন্দু ধর্মাবলম্বী এটা সেটা। দেখো ধর্মের প্রত্যেকটা ধর্মের জিস্ট কথা কিন্তু এক। কুরআন তেলাওয়াতে কথা বললে কেন আমার চোখে জল আসবে, পানি আসবে এটা বলো? কি শুধু আমার চোখ জ্বল করছে কিনা? অবশ্যই। এটার কারণ কি? কারণ আমি যতটুকু জানি সেটা হচ্ছে কোরআন শরীফের যে জিস্ট কথাটা ওটা পৃথিবীর সকল ব্যক্তির জন্যই সমান। এখন কথা হচ্ছে আমি জিসটা না নিয়ে আমি যদি ওইটাকে বরং আরো অন্যভাবে যাত্রার মতো করে অপব্যাখ্যা করি, সমস্যাটা তো আমার বা আমাদের। ওইটা তো আর কোনো ধর্মের বা কোনো গ্রন্থের না। তাই না? তো যে কথাটা বলছিলাম এই যে রাজহাঁসের কথা বললাম, তোমরা সুমাইয়া বলছিল ভাইয়ার কোরআন তেলাওয়াতের কথা। আমরা ভাইয়াদের শুধু ক্লাস করব না, ভাইয়াদের কাছে অনেক কিছু শিখবো, জানবো এবং সেটা বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করব। ঠিক আছে? তো যাই হোক শুভ ভাই, কথা হচ্ছে আমি আর কথা না বাড়াই। আর সর্বশেষ কথা হচ্ছে আমাদের মনে হয় আগামী ৩-৪ দিন একটানা ছুটি থাকছে। এই ছুটির দিনে ভাইয়া তোমাদের যে পড়াগুলো ইতিমধ্যে গ্যাপ পড়েছে তোমরা এটা একটু দেখে নিও। আর আমার মনে হয় শুভ এই গ্যাপটা কিন্তু ভালোভাবে কাজে লাগালে আমার মনে হয় ওরা বেশ এগিয়ে যেতে বেশি পারবে। করবে। আর ভাই ওদের একটা কথা প্রায়ই থাকে যে আ লাস্ট কয়দিন তো টানা ক্লাস হইছে। ওরা আচ্ছা, আচ্ছা। কুলায় উঠতে পারছে না। অনেকের কিছু ব্যাকআপ মানে ব্যাক এন্ড এ অনেকগুলো পড়া জমে গেছে। হুম, সো হুম। একটু ছুটি পাইলে ওরা পড়াগুলো গুছাইতে পারত। হ্যাঁ, আই হ্যাঁ। থিংক ইট ইস দ্য বেস্ট ওয়ে। ইয়েস, ইয়েস এবং এটা ৪ দিন মানে কিন্তু অনেক ৪ দিন অনেক সময়। সো ৪ দিন সময়টা তুমি প্রতিদিন যদি ৪-৫ ঘন্টা করে পড়ো বা রেকর্ডিংটা শোনো দেখবা অনেক হয়ে গেছে। শুভ আমি তাহলে আর কালক্ষেপণ করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ৪ দিন পরে আবার সবার সাথে দেখা হবে। এই যে বলছি পূজার বন্ধ আরো বাড়িয়ে দিলে ভালো হতো ভাই। আরে ৪ দিন মানে অনেক রে ভাই। আর কত? শুভ, থ্যাংক ঠিক ইউ। আছে দাদা, ভালো ধন্যবাদ। থেকো। অনেক ধন্যবাদ ভাই থ্যাংক আপনাকে। ইউ ভাই। আল্লাহ হাফেজ। তো আমরা আবার একটু পড়াশোনার দিকে ফেরত আসি। আমাদের প্রবলেমটা ছিল এই জায়গায় আমরা ৩ টা জিনিস কিন্তু বুঝে গেছি যে কোন অবস্থায় আমাদের উভয় গাছ বলতেছি, গ্লাস হবে আরকি। গ্লাস ভিজবে। কোন অবস্থায় পিছের কাজ, কোন অবস্থায় সামনের কাজ এটা ভিজবে। এবার দেখেন আমাদের এই যে এই বেগটা যেটা হচ্ছে আমার ফাইনালি পরে, তাই না? ফাইনালি হচ্ছে কাজটার উপর। এটার নাম কি? এটার নাম হচ্ছে VRAC। অর্থাৎ রেইন এবং এয়ার মিলে যেই বেগটা তৈরি হবে সেই বেগটা গ্লাস বা সেই বেগটা গাড়ির সাপেক্ষে কতটুকু সেটা। তাহলে এবার একটু দেখেন VRAC এইটার মানে আসলে কি? এটার মানে হচ্ছে VR সেটা অ্যাজ ইট ইজ থাকবে, VAR সেটা অ্যাজ ইট ইজ থাকবে, বাট V কার যার সাপেক্ষে বের করতেছি তার বেগটা উল্টা করে দিব। এই হচ্ছে আমার প্রসেসটা। মাইনাসটা একটু বড় করে দিন। এই জায়গায় খেয়াল না করলে পরে ভুল করবেন। তাহলে এখন আপনি খেয়াল করে দেখেন আপনার কি আছে VR টা প্রশ্নে দেওয়া আছে। আমি যদি একটু এগুলোকে একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি তাহলে কি করব? দেখেন VR টা প্রশ্নে দেওয়া আছে অলরেডি। তারপর VAR কোশ্চেনে দেওয়া আছে একদম পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, VAR অ্যাজ ইট ইজ বসবে এই যে এই দিকে যাচ্ছে। তাহলে এইটার ভ্যালু কত? এটার ভ্যালু 10 দেওয়া। এটার ভ্যালু কত দেওয়া? 60 দেওয়া। এখন আমার কি করতে হবে? VC যাচ্ছিল এই দিকে, কিন্তু আমার লাগবে কি মাইনাস VC, তাহলে উল্টো দিকে দিতে হবে। তাহলে উল্টো দিকে আমি আরেকটা বেগ বসাবো। এইটা হচ্ছে আমার মাইনাস VC।
তাহলে এইটা আসলে কি, এটা হচ্ছে আমার মাইনাস ভিসি, সেটাকে এখানে বসাইতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি চাই উভয় কাজকে ভিজাবো, কি চাবো আমরা ভাইয়া? উভয় কাজকে ভিজাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই কেসটা হইতে হবে, এই কেসটায় বিষয়টা পড়তে হবে কি একদম সোজা খাড়া ভাবে পড়তে হবে। তাহলে চিন্তা করেন, আপনার এইদিকে কত আছে 60, এদিকে কত আছেন আপনি জানেন না। ধরেন এদিকে হইতে পারে যে আপনার 10 থাকতে পারে, 20 থাকতে পারে, 30, 40, 50, 60, 70, 80 যে কোনো কিছু সম্ভব। আপনার যদি এদিকে 60 থাকে, ধরলেন এদিকে 40 আছে, তাহলে কি হবে? এদিকে 60, এদিকে 40, দুইটা মিলে কি এদিকে 20 থাকবে, আর এদিকে একটা বেগ আছে। তখন লব্ধি কি এরকম দিক পড়বে। তখন আপনার কি হবে? পিছের কাজ ভিজবে, ব্যাক গ্লাস। এই যে এই কেসটা আপনার ধরেন এদিকে আপনার 40 না, 50 না, 60 না, ধরেন আপনি 80 বা 90 ধরলেন, আপনি এদিকে 90 কাজ করতেছে, তাহলে 60 আর 90, তাহলে লব্ধি কি হবে এই দিক বরাবর। তারপর এইদিকে ধরেন 30 আছে, এইদিকে 10 আছে, তাহলে লব্ধিটা হবে এই বরাবর। তখন কি একদম ফ্রন্ট গ্লাসটা ভিজবে। কিন্তু আপনি যদি চান যে না একেবারে সোজা পড়বে, তাহলে একভাবেই শুধু পসিবল। সেটা কি? ধরেন আপনি এইদিকেও 60, এদিকেও 60, 60 60 মিলে কি হবে? 0 হয়ে যাবে। শুধু এইটা পড়ে থাকবে, একদম সোজা এইভাবে বৃষ্টিটা পড়বে। তখন কি উভয় কাজই ভিজবে। তো আমরা এই চিত্রটা আঁকবো। চিত্র এঁকে বলবো কি, যদি যদি ভিসি ইজ ইকুয়ালস টু 60 হয়, তবে বৃষ্টি খাড়াভাবে পড়বে। তবে বৃষ্টি খাড়াভাবে পড়বে, অর্থাৎ উভয় কাজ ভিজবে। অর্থাৎ উভয় কাজ ভিজবে। এই তো, এইটুকু হচ্ছে আমরা করে ফেললাম। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এটা তো মাইনাস ভিসি এর মান বের করলাম। অ্যাকচুয়ালি আসলে মাইনাস ভিসি আর ভিসি দুইটার মান তো সমান, দুজনেরই মান সেম। ঠিক আছে, জাস্ট আপনাদের কি করতে হয়, আমাদের হচ্ছে ভিসি যে গাড়ির যে বেগটা, বেগের মানটা আমাকে বের করতে হয়। ভিসি দিকটা কোন দিকে না হবে না হবে সেটা তো আমাদের অলরেডি প্রশ্নে বলেই দিতে, পূর্ব থেকে পশ্চিম। আর আমাকে এক্সট্রা করে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমার আপেক্ষিক বেগটা বের করতে হলে ভিসির দিকটাকে উল্টাই দিতে হচ্ছে। তো আমি শুধুমাত্র মান নিয়ে ফোকাস করব, এখানে হচ্ছে আমার দিক নিয়ে কোনো ফোকাস করা লাগবে না। তো আমরা এখান থেকে চিত্র থেকেই দেখতে পারলাম যে মানটা এত হইলে আমাদের অ্যান্সারটা আসতেছে, অর্থাৎ উভয় কাজ ভিজতেছে, বৃষ্টি একদম খারাপ ভাবে পড়তেছে। ঠিক আছে, আমাকে একজন জিজ্ঞেস করতে, ভাই আপেক্ষিক বেগই কেন নিতে হইলো? আপেক্ষিক নিতে হয়েছে কারণ গাড়ির কাছে, মানে আমি ধরেন গাড়িতে আছি, ধরেন আমি গাড়ি চালাচ্ছি, তো গাড়ি চালাচ্ছি, আমার কাছে আসলে কি মনে হবে যে আমার কাছে বৃষ্টিটা কিভাবে আসতেছে, সেটা দ্বারাই তো আমি বুঝবো আমার সামনের কাজ ভিজবে নাকি উভয় কাজ নাকি পিছের কাজ। তো আমি কি ফিল করতে সেটা নির্ভর করে আমি কত বেগে যাচ্ছি তার উপর। আর আমার বেগের উপর নির্ভর করে, তার মানে আমার সাপেক্ষে আপেক্ষিক বেগটা বের করতে হচ্ছে। অর্থাৎ আমার সাপেক্ষে মানে গাড়ির সাপেক্ষে। এইজন্য গাড়ির বেগটাকে বাদ দেওয়া লাগছে। ঠিক আছে? এইটা কত নাম্বারের জন্য আসবে? এটা আসলে ৩ টা পার্ট। এই যে এটা হচ্ছে ১ম পার্ট, গাড়ির সামনের কাজ, পিছের কাজ ভিজা। তারপর এটা হচ্ছে ২য় পার্টটা শুধু পিছের কাজ। ৩ নাম্বার পার্ট হচ্ছে শুধু সামনের কাজ। এই ৩ টা মিলায় ১০ মার্কসের একটা প্রশ্ন থাকে। ঠিক আছে? আচ্ছা। এই স্যার এই কথাগুলো স্যারকে খাতায় লিখবো, খাতায় কিভাবে বুঝাবো? খাতায় কিচ্ছু এক্সট্রা করে লেখা লাগবে না। এই যে এই প্রশ্নটা আপনারা সবসময় করেন। ভাই আমি তো পুরা জিনিসটা বুঝছি। থ্যাংক ইউ ভাইয়া। পুরা জিনিসটা বুঝছি, কিন্তু হচ্ছে আমি খাতায় কিভাবে লিখবো? জাস্ট ভাইয়া এই বোর্ডে যা, যা লিখছি, আপনি যদি জাস্ট ওইটুকু লিখতে পারেন, আপনাকে ফুল মার্কস দিতে বাধ্য স্যার। স্যার ফুল মার্কস দিতে বাধ্য। আমি বললাম। মানে আপনার ডিটেইলস এ দরকার নেই এক গাদা ইতিহাস লেখার। তবে আপনি যদি চান ২ লাইন লিখবে, তখন আপনি কি বলতে পারেন, এই যে এই সূত্রটা লিখবেন। সূত্র লেখার পর আপনি এই ৩ টা চিত্র আঁকবেন। ৩ টা চিত্র এঁকে বলবেন যে ১ম কেইসে উভয় কাজ ভিজে যখন হচ্ছে বৃষ্টিটা খাড়াভাবে পড়ে। অর্থাৎ আপেক্ষিক বেগটা যদি একেবারে লম্বভাবে নিচে পড়ে, তখনই হচ্ছে উভয় কাজ ভিজবে। তারপর আপনি এই চিত্রটা আঁকবেন, এঁকে বলবেন 60 60, যদি 60 হয় তাহলে এক্স অক্ষ বরাবর কাটাকাটি চলে যায়, শুধু ওয়াই অক্ষ সোজাভাবে পড়ে। অর্থাৎ উভয় কাজ ভিজতে হইলে 60 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে আমাদের বৃষ্টিটা পড়তে হবে। এই তো, এইভাবে করে দিলেই কাজ শেষ। তাহলে এইটুকু পর্যন্ত নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। যারা, যারা এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন, ভাইয়াকে একটু আজকে শুধু কমেন্ট না, শিখবো-জিতবো পোস্টের মাধ্যমে জানাবেন। কারণ এইটা হচ্ছে ভেক্টরের, পুরো ভেক্টর চ্যাপ্টারের সবথেকে ফেমাস অঙ্ক। এইটা পুরা ভেক্টর চ্যাপ্টারের সবথেকে ফেমাস অঙ্ক। সবাই এই প্রবলেমটাকে ভয় পায়। সবাই এই প্রবলেমটা না বুঝে মুখস্থ করে এবং পরীক্ষায় আসলে সামনের কাজ পিছের কাজ গুলায় ফেলে। তো যদি আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে থাকেন, আমাকে একটু শিখবো-জিতবোতে উইথ স্ক্রিনশট পোস্ট করে জানাবেন।
এই ম্যাথটা জাস্ট এই ম্যাথটা হইলেও কি আপনারা বুঝতে পারছেন কিনা? যে আজকের ক্লাসে শুধু এই একটা ম্যাথ বুঝে থাকেন, আমি 100% সাকসেসফুল চিন্তা করব নিজেকে। ঠিক আছে? আচ্ছা। এবার আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ দেওয়ার সাথে ভাইয়া একটা কোয়েশ্চেন করি। দেখি তো কেউ অ্যান্সার দিতে পারেন কিনা? ১ম কোয়েশ্চেনটা কি বলছে? সামনের কাজ, পিছের কাজ উভয় কাজ ভিজার জন্য কথা বলছে। যদি ভাইয়া জিজ্ঞেস করি পরের কেসটা অর্থাৎ পরের কেসটা কি আছে? শুধু সামনের কাজ ভিজবে। শুধু সামনের কাজটা ভিজতে হইলে এই গাড়ির বেগ কি ৬০ এর থেকে বড় হইতে হবে নাকি ছোট হইতে হবে? আমাকে একটু কমেন্ট করে বলেন তো। যদি শুধু সামনের কাজ ভিজতে হয়, এই কেসটা হইতে হয়, তাহলে গাড়ির বেগটা কি ৬০ এর থেকে বড় হওয়া লাগবে নাকি বেশি হওয়া লাগবে? সেজুতি আফরিন বলছে বড় হইতে হবে। শাহরিয়ার নাফিস বলছে বিগ। অনন্যা, তাহমিন, জিয়াদ, আরশি একজন শুধু ছোট বলছে ও ভুল বলছে। বড় হবে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমি অনেককেই বুঝায় ফেলতে পারছি আই গেস। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কপি পেস্ট মারতে হবে। কপি পেস্ট কি করব? এই যে এইটুকু জিনিস আমি ও, ও, এখানে কি কিবোর্ড কানেক্টেড? হ্যাঁ, পেস্ট করে দেন। আচ্ছা, আরেকবার একটু পেস্ট করে দেন। আচ্ছা দাঁড়ান, আর না। ২ টা এক্সাম। হ্যাঁ, ঠিক আছে। আর লাগবে না। আচ্ছা। এবার হচ্ছে আমাদের পরের প্রবলেম। পরের প্রবলেম আমরা একটু দেখব। পরের প্রবলেমে কি হয়? বলতেছে হচ্ছে শুধুমাত্র পিছের কাজ ভিজে। কত বেগে গেলে শুধুমাত্র পিছনের কাজ ভিজবে সেটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। আ সব আ সাপ শাহপরাণ বলছে আমিও বলছি আমারটা বলেন। ঠিক আছে, আমাদের শাহপরাণও কিন্তু রাইট অ্যান্সার দিছে। জিহাদ রাইট অ্যান্সার দিছে। জুবাই রাইট অ্যান্সার দিছে। ওকে। তাহলে আমাদের হাসান কমেন্ট করছে ভাইয়া চশমা পড়ার পিছনে কি কোনো স্পেশাল কারণ আছে? হ্যাঁ, চশমা পড়লে একটু মেধাবী লাগে। এজন্য চশমা পড়ি। ঠিক আছে? এটা বড় কারণ। ওকে। এবার চলেন আমাদের পরের প্রবলেম যে শুধু পিছনের কাজ ভিজবে। শুধু পিছনের কাজ ভিজবে। ফিজিক্সের জিনিসপাতিগুলো আপনি চিত্র আঁকলে আপনার অটোমেটিক্যালি অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। পিছের কাজ ভিজা মানে কি? এই কেসটা কখন হবে চিন্তা করেন। আপনার যদি ভিসি ভিসি যদি আপনার ধরেন এরকম হয় লেস দেন ৬০ হয়, তখন আপনি এক্সাম্পলটা চিন্তা করেন কিরকম হইতে পারে। ধরলেন আপনি এখানে হচ্ছে এটা ধরেন ৬০, আপনি ধরলেন এইটা হচ্ছে আপনি ধরেন ৫০ ধরলেন। তাহলে ৫০ আর ৬০ ২ টার লব্ধি কিরকম হবে? এইদিকে হবে ১০ আর এইদিকে হবে ১০। তাহলে ২ টার লব্ধি কি? এইরকম একটা দিকে। এইটাকে পিছে নিলেই কি আপনি এই জিনিসটা পাবেন। অর্থাৎ ভিসি যদি ৬০ এর থেকে কম হয়, গাড়ি যদি ৬০ এর থেকে কম বেগে চলে, তখন কি হয় ভাইয়া? তখন হচ্ছে গাড়ির কোন কাজটা ভিজে? গাড়ির পিছনের কাজটা ভিজে। ভিসি যদি ৬০ এর থেকে কম হয়, তখন আমরা কি দেখলাম? এইদিকে ৬০, এদিকে ধরেন ৫০। ২ টার লব্ধি হচ্ছে এইদিকে ১০। আর এইদিকে একটা বেগ আছে। তাহলে ১০ আর ১০ লব্ধিটা হচ্ছে এইদিকে। এটাকে শিফট করে নিয়ে গেলে সামনের কাজ না পিছের কাজ ভিজতেছে। তাহলে ভিসি যদি ৬০ এর থেকে ছোট হয়, তাহলে পিছের কাজ দিবে। ৬০ কি? ৬০ হচ্ছে বাতাসের বেগ। বাতাস যখন গাড়ির সাথে একই দিকে চলে, তাহলে বাতাসের থেকে গাড়ির বেগ যদি কম হয়, তখন কোন কাজটা ভিজতেছে? পিছের কাজ ভিজতেছে। আর আপনার যদি ভিসি টা গ্রেটার দ্যান 60 হইতো, তখন কি হইতো? তখন ব্যাপারটা হইতো এরকম যে এইদিকে আছে 60 আর ধরেন এইদিকে চিন্তা করলাম, ধরলাম ৮০। তাহলে আল্টিমেট আর এইদিকে তো একটা 10 আছেই। তো আল্টিমেটলি রেজাল্টটা কি আসতো? এইদিকে থাকতো হচ্ছে তখন 20 আর এদিকে থাকতো তখন কত? 10। তাহলে ওই ২ টার লব্ধি কি? এরকম দিকে আসতো। তখন এইরকম দিকে আসা মানে গাড়ির কোন কাজ ভিজতেছে? গাড়ির ফ্রন্ট কাজ ভিজতেছে। তাহলে মানে এইটা হচ্ছে কিসের কেস? এটা হচ্ছে ফ্রন্ট গ্লাস। আর একটু আগেরটা কি ছিল? একটু আগেরটা ছিল হচ্ছে ব্যাক গ্লাস। তাহলে ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, বোথ গ্লাস। এই পুরা সিস্টেমটা কি আপনাদেরকে ভাইয়া কি ক্লিয়ার করতে পারছি? আমি কি ক্লিয়ার করতে পারছি কিনা? একটু ভাইয়া আমাকে কমেন্ট করে জানান। আমাকে একজন খুব সুন্দর করে বলছে, রামি বলছে, "ভাইয়া থ্যাংক ইউ। এখন অনেক সহজ লাগতেছে, ক্লিয়ার হইছে।" ওকে, আহ এখন অনেক সহজ লাগতেছে। আরো ২-৩ জন বলছে ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, তো স্পেশালি এই ম্যাথটা আমি আপনার থেকে ফিডব্যাক চাই, শিখবো জিতবোতে চাই, পোস্ট চাই উইথ স্ক্রিনশট
যে আপনারা এই প্রবলেমটা সুন্দর করে ধরতে পারছেন। বিকজ এইটা ধরতে পারা মানে আপনি ভেক্টর চ্যাপ্টারের সবথেকে ফেমাস অঙ্ক, সবথেকে কঠিন যে অঙ্কটা বলা হয়, ওই অঙ্কটা আপনি করে ফেলতে পারছেন। দ্যাটস আ ভেরি, ভেরি গুড নিউজ। ওকে? তাহলে আমরা এইটুকু পর্যন্ত হয়ে থাকলে আমরা নেক্সট টপিক ইনশাআল্লাহ মুভ করি। এরপরে যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমার এখানে স্লাইডে নাই। তো আমি ব্ল্যাঙ্ক স্লাইডে পড়াবো। ওকে। তো পরের প্রবলেমটা কি? পরের প্রবলেমটা আরো স্পেশাল। এই স্পেশাল জিনিসটা কি আমরা একটু দেখি। তাহলে আমরা ছোট্ট একটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে এভাবে অঙ্ক করলে নিজেকে বিজ্ঞানী লাগে। আর সেই সাদিয়া বলছে নিজেকে বিজ্ঞানী লাগতেছে। ওয়াও! আচ্ছা, তার আপনার পছন্দের কোনো বিজ্ঞানী? আমার পছন্দের বিজ্ঞানী সবথেকে বেশি যাকে ভাল লাগে নিকোলা টেসলা। তার নাম নিকোলা টেসলা। ওকে? আচ্ছা, আমরা একটু চলে আসি অঙ্কের দিকে। পূর্ব থেকে পশ্চিমে গাড়ি চলছে এবং হচ্ছে যে আ বৃষ্টিও পড়তেছে। বৃষ্টির দিনে একটা কথা এড করে দিই। বৃষ্টির দিনে, বৃষ্টির সময় এটা বললে আরো ভালো। বৃষ্টির সময় পূর্ব থেকে পশ্চিমে গাড়ি চলতেছে এবং বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে এত বেগে চলছে। গাড়ির বেগ কত হলে সামনের কাঁচ, পিছের কাঁচ উভয় কাঁচ ভিজবে? তো এইবার এইবার হচ্ছে কি হবে? আমার বাতাসের দিক এবং গাড়ির দিক ২ টা কিন্তু উল্টো দিকে হয়ে গেছে। তো আমরা একটু খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করব। খেয়াল করেন। এই পাশটা হচ্ছে কি আমার পূর্ব, আর এই পাশটা কি আমার পশ্চিম। বাতাসের ক্ষেত্রে দেখেন কি বলছে? বাতাসটা পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে। বাতাস যাচ্ছে হচ্ছে পশ্চিম থেকে পূর্বে, মানে এই দিকে হচ্ছে VAR আছে এবং এটার মান দিয়ে দিছে আমাকে 40 মিটার পার সেকেন্ড। এবার আছে গাড়ির বেগ। এই যে ধরেন গাড়িটা আমি আঁকলাম, গাড়িটা আমি এঁকে ফেললাম। গাড়ির বেগের দিক কি? গাড়ি বলতে পূর্ব থেকে পশ্চিমে, তার মানে গাড়িটা যাচ্ছে হচ্ছে এই দিকে। তাহলে একটু আগে কি ছিল? বাতাসের বেগ এবং গাড়ির বেগ একই দিকে ছিল, কিন্তু এখন কি ২টা ভিন্ন দিকে। আর বৃষ্টির সময় বলছে, তার মানে উপর থেকে নিশ্চয়ই বৃষ্টি পড়তেছে, VR আছে। এখন আমার কোন কাজ, মানে কত বেগে গেলে সামনের কাজ, কত বেগে গেলে পিছের কাজ, কত বেগে গেলে উভয় কাজ ভিজবে সেটা বের করতে বলছে। তো আমি কাজ ভিজা না ভিজা কিসের উপর ডিপেন্ড করে? VRAC, সেটা কোন দিকে আছে তার উপর ডিপেন্ড করে। তো VR প্লাস VAR প্লাস মাইনাস BC, যার সাপেক্ষে বেগ বের করব তাকে আমরা কি করব? ভেক্টরিক্যালি বিয়োগ করে ফেলবো। এখন আপনি খেয়াল করেন, এখন কি কাহিনী ঘটতেছে? এখন যে কাহিনী ঘটতেছে সেটা হচ্ছে প্রথমত আপনার এয়ার এর দিকটা কোন দিকে? এয়ার এর দিকটা হচ্ছে এই দিকে। এটার মান কত? এটা হচ্ছে VA, এটার মান হচ্ছে 40। আচ্ছা, আপনার VC কোন দিকে ছিল? বাম দিকে। কিন্তু আপনার কি লাগবে? মাইনাস VC, সেটা তাহলে কোন দিকে হবে? ডান দিকে। আপনি ডান দিকে নেন।
আপনি ডান দিকে যে কোনো একটা মান ধরতে পারেন, ধরলেন এটা হচ্ছে ভিসি মাইনাস ভিসি। আচ্ছা, আর বৃষ্টির বেগ কোন দিকে? বৃষ্টি তো নীল কালারের সাধারণত, সরি বৃষ্টি তো সাদা কালার, সাদা কালার তো আসলে বোঝানো যাবে না। তো এটা হচ্ছে ভি রেইন, ঠিক আছে? ভি রেইনের মানটা দেওয়াটা ম্যান্ডেটরি না। এবার আপনি খেয়াল করেন ভিসি এর মান যাই হোক না কেন, এটা 10 20 30 40 যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, এটা কি অলওয়েজ 40 এর সাথে যোগ হয়ে যাবে না? মানে ভিসি যদি 0 হয়, গাড়িটা যদি থেমেও থাকে, তাও কি এখানে যোগ হবে? আপনার যদি গাড়ির বেগ যদি 10 হয়, তাহলে 40 আর 10 মিলে 50 হয়ে যাবে। গাড়ির বেগ যদি 0 হয়, তাহলে এইদিকে 40 থাকবে। গাড়ির বেগ যদি 40 এর থেকে বড় হয়, লাইক 70 হইলো, 40 আর 70 মিলে 110, তাও কি এইদিকেই হবে? তার মানে আমার গাড়ির বেগ যাই হোক না কেন, গাড়ির বেগ যাই হোক না কেন, চিত্রটা কিরকম হবে? গাড়ির বেগ যাই হোক না কেন, আলটিমেটলি আপনার এই দিকে একটা থাকবে, মানে ওই দুটার লব্ধি, আর এইদিকে আপনার বৃষ্টি পড়বে। এইদিকে হচ্ছে বৃষ্টি, আর এইদিকে আপনার কি হবে? এইদিকে আপনার 40 প্লাস ভিসি এর যে মানটা, সেই মানটা আপনার এখানে চলে আসবে। তো আলটিমেটলি যেহেতু আপনার গাড়ির বেগের মান যাই হোক না কেন, আলটিমেটলি এইদিকে একটা লব্ধি থাকবে। তো এই দুটাকে যদি আমি সাম করি বা লব্ধি করি, আলটিমেটলি আমার লব্ধিটা চলে আসবে এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর আসলে গাড়ির কোন কাজ ভিজে? গাড়ির হচ্ছে সামনের কাজ। তাহলে আমরা বলতে পারবো গাড়ির বেগ যাই হোক না কেন, অনলি ফ্রন্ট গ্লাস ভিজবে। এইটুকু কি বুঝতে পারছি আমরা? গাড়ির বেগ যাই হোক না কেন, অনলি ফ্রন্ট গ্লাস ভিজবে। যদি এইটুকু বুঝে থাকি, এইটুকু বুঝে থাকলে এটাও একটু কিন্তু একটা স্ক্রিনশট নেওয়ার মতো স্পেশাল প্রবলেম। সাধারণত বুয়েট, ঢাবি বা হচ্ছে সিকের রুয়েটে কি আসে যে দুইটা, মানে বাতাস এবং গাড়ি একই দিকে যাচ্ছে। কিন্তু ভাইয়া আপনাকে কি দেখাইলাম, যদি উল্টো দিকেও যদি হয়, তাও হচ্ছে কি হয়, কিভাবে অঙ্কটা সলভ করতে হয় সেটা আমরা দেখাইলাম। ঠিক আছে? তাহলে এনিথিং, গাড়ির বেগ যাই হোক না কেন, অলওয়েজ কি সামনের কাজ ভিজবে। তবে একটা বিষয় আছে, এই বিষয়টাকে আমি লাল কালি দিয়ে লিখবো। যদি গাড়ি ব্যাকে আসে, গাড়ি যদি ব্যাকে আসে, তখন ঘটনাটা কি ঘটবে? তখন ঘটনাটা ঘটবে এরকম, ভিসিটা তখন উল্টায় যাবে, ভি এয়ার তো এইদিকে আসেই, বৃষ্টি পড়তেছে সোজা নিচের দিকে, এই ঘটনাটা থাকবে। তো আলটিমেটলি সিনারিও তখন কি হয়ে যাবে? আলটিমেট সিনারিও তখন যেটা হবে, তখন হচ্ছে এই দিকে আপনার 40 থাকবে, ভিসি এইদিকে, তো এই দিক বরাবর তখন চলে আসবে মাইনাস ভিসি, আর এই দিক বরাবর হচ্ছে ভি আর। তখন আবার আপনি বলতে পারবেন যে যদি পিছনের দিকে গাড়ি যখন যায়, সে যদি 40 বেগে যায়, তাহলে 40-40 কাটাকাটি যে উভয় কাজ ভিজবে। যদি 40-এর থেকেও বেশি বেগে যায়, মানে পিছনের দিকে গাড়ি ব্যাকে গেলে, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা কেস। মানে আপনার নর্মালি এই কেসটা কখনো ডিসকাস করা লাগে না, মানে নর্মালি এইটুকু পর্যন্তই ডান। কিন্তু যদি কখনো আপনাকে প্রশ্নে এরকমও বলে যে গাড়ি সামনে না যায়, গাড়ি পিছে আসতেছে, আসলে গাড়িকে পিছে যায় এরকম বলা লাগে না? তো যদি গাড়িকে কখনো পিছনে যেতে হয়, তখন কি করতে হয় সেটাও ভাইয়া শিখাই দিচ্ছে আপনাকে। যদি গাড়ি ব্যাকে যায়, তখন মাথায় রাখবেন, যদি ভিসি গ্রেটার দেন 40 হয়, তখন আপনার কি থাকবে? এই দুইটা মিলে এদিকে একটা অংশ থাকবে, আর এদিকে বৃষ্টির বেগ থাকবে। তো আলটিমেটলি তখন বৃষ্টিটা পড়বে এই দিকে। তার মানে তখন গাড়ির কোন কাজ ভিজতেছে? গাড়ির পেছনের কাজ। দ্যাট মিনস পেছনের কাজ। আর যদি আমার উল্টো কেসটা হয়, উল্টো কেস বলতে কিরকম? উল্টো কেস বলতে, যদি আমার সিনারিওটা এরকম চলে আসে যে যদি মাইনাস ভিসি লেস দেন 40 হয়, তখন কি হবে? তখন যেটা হবে, এইদিকে ধরেন 30, এইদিকে হচ্ছে 40, অলরেডি এইদিকে একটা লব্ধি থাকবে, এইদিকে একটা থাকবে, এটা লব্ধি হবে এই দিক বরাবর।
তো আলটিমেটলি আমার যেটা কাহিনী দাঁড়াবে সেটা হচ্ছে গাড়ির তখন কোন কাজ ভিজবে? সামনের কাজ। দ্যাট মিন্স তখন সামনের কাজ ভিজবে। তো নরমালি আমরা যখন প্রশ্ন করলে তো আমরা গাড়ির সামনে আগাচ্ছে সেটাই অলওয়েজ বুঝবো। তখন এখানে যেইভাবেই গাড়ি চলুক না কেন, যত বেগেই চলুক না কেন, গাড়ির কি অলওয়েজ শুধু সামনের কাজ ভিজতেছে। কিন্তু যদি কখনো বলে যে গাড়িটা সামনে না যেয়ে গাড়িটা পিছে যাচ্ছে, তখন কি হইতো সেই সিনারিওটাও ভাইয়া এক্সট্রা করে দেখায় দিলাম। যে যদি 40 বেগেই যায়, পিছনে বাতাসের বেগে যায়, তখন হচ্ছে যে আমার উভয় কাজ ভিজবে। যদি হচ্ছে 40 এর থেকে বেশি বেগে যায়, তখন হচ্ছে পিছের কাজ, কম বেগে গেলে সামনের কাজ। সো এগুলার কেস গুলা কখনো মুখস্থ করতে যাবেন না যে ভাইয়া এটা 40 এর থেকে বড় হইলে এটা হয়, ওইটা হইলে এটা হয়। কখনো মুখস্থ করবেন না। অলওয়েজ কি করবেন? অলওয়েজ হচ্ছে আপনি চিত্র আঁকবেন। চিত্র এঁকে দেখবেন গাড়ির কোন কাজটা ভিজতেছে। ওই অনুযায়ী করবেন, কখনোই আপনার ভুল হবে না। ঠিক আছে? আচ্ছা, আমাকে তাবাস্সুম বলছে ভাইয়া পূর্ব পশ্চিম কিভাবে বুঝবো? পূর্ব পশ্চিম একেবারেই সিম্পল। অলওয়েজ যে কোনো চিত্রের ক্ষেত্রে উপরে কি? উপরে হচ্ছে অলওয়েজ উত্তর, নিচে হচ্ছে কি? অলওয়েজ দক্ষিণ, ডানে হচ্ছে কি? অলওয়েজ পূর্ব, বামে হচ্ছে কি? অলওয়েজ পশ্চিম। এটা হচ্ছে সকল ক্ষেত্রে প্রযোজ্য। এটা সকল ক্ষেত্রে। ঠিক আছে? যখনই আপনাকে বলবে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, তার মানে ডান থেকে বামে যাচ্ছে। যখনই আপনাকে বলবে উত্তর পশ্চিমে যাচ্ছে, তখন উত্তর আর পশ্চিমের মাঝামাঝি যাচ্ছে। যদি বলে উত্তর পশ্চিম থেকে আসতেছে, তার মানে এদিক থেকে আসতেছে। এভাবে আপনি পুরো জিনিসটা বুঝে নিবেন। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার। তাহলে আমরা পরের একটা প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, পরের প্রবলেমটা আমার কাছে মনে হয় সহজ। তো আমি এটা আপনাদেরকে চ্যালেঞ্জ আকারে দিচ্ছি। তো দিস ইজ 1 মিনিট চ্যালেঞ্জ। 1 মিনিট চ্যালেঞ্জ। এই প্রবলেমটা ভাইয়া করে দিব 1 মিনিট পর। 1 মিনিটের মধ্যে আপনারা কে, কে করতে পারেন এটা হচ্ছে ভাইয়া আপনাদের থেকে চ্যালেঞ্জ জানাচ্ছি। দেখি কে, কে করতে পারে। আচ্ছা, আমাকে তাওহি সবার আগে অ্যান্সার করছে 61.52, 125, 24.89, 48.131। আচ্ছা, দেখি ওরটার সাথে অ্যান্সার গুলো মিলে কিনা। দিক কোসাইন বের করা মানে হচ্ছে আপনি প্রতিটা, ধরেন আপনাকে যদি অ্যাঙ্গেল গুলা বের করতে বলে থিটা এক্স, এটা আসলে কি হবে? কজ ইনভার্স 5 মানে এ এক্স ডিভাইডেড বাই কি? সবগুলার রুটের সমষ্টি, অর্থাৎ 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার। এটা যদি করি তাহলে যে মানটা আসবে সেটাই হচ্ছে থিটা এক্স। সিমিলার ওয়েতে থিটা ওয়াই যদি বের করি কি আসবে? কজ ইনভার্স আমার এবার আছে -6 ডিভাইডেড বাই আগের মতোই 5 স্কয়ার 6 স্কয়ার 7 স্কয়ার। আর যখন আমি থিটা জেড বের করব তখন হচ্ছে কজ ইনভার্স এবার আসতেছে হচ্ছে 7 ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কয়ার 6 স্কয়ার 7 স্কয়ার। ওকে, তো এই হচ্ছে তিনটা ওয়ে। এই তিনটা হচ্ছে আপনাদের বের টের করতে হবে, ক্যালকুলেটর থাকলেই বাকিটা সেরে ফেলতে পারবেন। সো আমি একটু দেখি কত কত করে আসে। ওকে, প্রথমটা আমরা পেয়ে গেছি। প্রথমটা হচ্ছে পেয়ে গেলাম। প্রথমটা কত আসলো? প্রথমটা আসছে হচ্ছে 61.52। মোস্ট প্রবাবলি আপনাদের অনেকের সাথে মিলছে। আমরা এটা একটু মার্ক করে রাখি, এই যে এটা হয়ে গেছে। তারপর সেকেন্ডটা হচ্ছে জাস্ট উপরে -6, দ্যাট মিন্স 124.89।
আর লাস্টেরটা কত? লাস্টেরটা হচ্ছে উপরে 7 থাকবে, তাহলে চলে আসতেছে হচ্ছে 48.13। এই তো। তাহলে আমরা প্রতিটা অক্ষের সাথে কত কত করে কোণ টোন তৈরি করে। আচ্ছা, মেহেদী হাসান বলছে আমিও আগেই করছি, অনেকে করছে, এই যে সুবহানা করছে, রিপা করছে, আরো অনেকে, লামিয়া করছে। মানে আমি যাদের কমেন্টটা লেটেস্ট দেখতেছি, আমি তো ধরেন বোর্ডে তাক করার সময় আপনারা কেউ কেউ কমেন্ট করছেন, তাদেরটা হয়তো খেয়াল করি নাই। বাট যারা কমেন্ট করছেন সবাইকে হচ্ছে ধন্যবাদ ভাইয়ার পক্ষ থেকে, এবং যারা যারা অ্যান্সার ভাইয়ের সাথে মিলছে তাদেরকে কংগ্রেচুলেশন, আপনাদের সবারটা ঠিক হয়েছে। ওকে, তাহলে আমরা এই প্রবলেম করে ফেললাম, তাহলে এবার একটু সামনের প্রবলেম যাই। এই প্রবলেমটা আমাদেরকে কি বলতেছে চলেন একটু করার চেষ্টা করি। যদি আর একটা ভেক্টর এটা এটা হয় যেখানে বি আর সি হচ্ছে ধনাত্মক ধ্রুবক, কখন বেগ ভেক্টর এক্স ও ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে থাকবে? খুবই সুন্দর একটা প্রশ্ন। ঠিক আছে, খুবই সুন্দর একটা প্রশ্ন। আমাকে শাহরিয়ার হোসেন বলছে ভাই অ্যাব্রোড স্টাডি নিয়ে কিছু বলেন। আমি বলতে অনেক ইন্টারেস্টেড, কিন্তু এই সময়টা আসলে বাইরে হায়ার স্টাডি কিভাবে করব সেটা নিয়ে চিন্তা করার না। এই টাইমটা হচ্ছে আপনি ইন্টারে কিভাবে ভালো করবেন, অ্যাডমিশনে কিভাবে ভালো করবেন সেটা নিয়ে চিন্তা করার। অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পাইলে তারপর হচ্ছে আপনি ভার্সিটিতে বিএসসি করার সময় তখন হচ্ছে আপনি আস্তে আস্তে ওগুলো নিয়ে চিন্তা করলে সেটা বেশি ফ্রুটফুল। বাট আপনি যদি এখন ইন্টারের লাইফ নিয়ে চিন্তা না করে, অ্যাডমিশন নিয়ে চিন্তা না করে এখন যদি হাই স্টাডি নিয়ে বেশি চিন্তা করেন, তাহলে আপনি দেখা যাবে যে এই যেই জায়গায় ফোকাস দেওয়ার কথা সেই জায়গা থেকে ফোকাস সরে যাবে। ঠিক আছে? শুভ ভাই, আপনি কবে নো ইউর টিচার্স এ আসবেন? আমাকে আপনাদের সাদমান ভাই অনেক আগে শিডিউল দিছে, 2 থেকে 3 মাস আগে। বাট আমার এই মাসে প্রচুর ক্লাস ছিল, আমি সে ক্লাস নিয়েই কুলাইতে পারতেছি না, তো এই জন্য আসলে এপিসোডটা করার সুযোগ হচ্ছে না। যখনই ক্লাসের প্রেশার একটু কমবে ইনশাল্লাহ ভাইয়া করে ফেলবো। আচ্ছা, তাহলে চলেন আমরা এটা একটু সলভ করি। আমাদেরকে আর ভেক্টর দিয়ে দেওয়া আছে, মানে কি অবস্থান ভেক্টর দিয়ে দেওয়া আছে, বিটি স্কোয়ার আই প্লাস সিটি কিউব জে, এইটা দিয়ে দিছে। আচ্ছা, এখন আমাদেরকে বলছে বেগ ভেক্টর। বেগ আসলে মনে আছে? আপনাদের একটু মনে করায় দিই। বেগ কি ছিল? সরণ বাই সময় পড়তাম না আমরা? বেগ ছিল সরণ বাই সময়। বাট এইটা কি? ইনঅ্যাকুরেট। ইনঅ্যাকুরেট, এটা পুরোপুরি পারফেক্ট না। আপনি যদি পারফেক্ট বেগের সংজ্ঞা চান তাহলে সেটা কি? এটা হচ্ছে ডিডিটি অফ সরণ। সময়ের সাপেক্ষে যদি সরণকে ডিফারেন্সিয়েট করেন তাহলে বেগের অ্যাকচুয়াল মানটা হয়। প্রতিটা মুহূর্তে মুহূর্তে সময় চেঞ্জের সাথে সাথে বেগটা কি করে, কতটুকু পরিমাণ করে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আমার একদম পারফেক্টলি বেগ বের করার মানটা। এখন এখানে এস এর পরিবর্তে কি আছে? আর আছে, তাহলে আমরা কি লিখবো? ডিডিটি অফ আর। বা আপনি এভাবে বলতে পারেন যে বেগ যদি, যেহেতু ভেক্টর রাশি, অবস্থান ভেক্টরকে ডিফারেন্সিয়েট করলে মানে হচ্ছে আমরা সরণকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমরা বেগ পাবো। এখন দেখেন আমরা কি পাইছি? ডিডিটি অফ কাকে ডিফারেন্সিয়েট করতেছি আমরা? দেখেন বিটি স্কোয়ার আই প্লাস সিটি কিউব জে, এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে দেখেন ফার্স্টে বিটি স্কোয়ার, বিটি স্কোয়ার, বি তো একটা কনস্ট্যান্ট বাইরে থাকবে, টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2t হবে, তাই না? আর আই তো অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, প্লাস সি কনস্ট্যান্ট বাইরে থাকবে, টি কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3t স্কোয়ার জে, এটা পড়ে থাকবে। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? 2bt আই প্লাস 3ct স্কোয়ার জে। এই হচ্ছে আমরা বেগ পেয়ে গেলাম। এবার আমাদেরকে বলছে কখন বেগ ভেক্টরটি এক্স ও ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে থাকবে। তাহলে বেগ, এখানে বেগ আসলে কি আছে? বেগের এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, এটা কত? 2bt। আর এই দিক বরাবর একটা উপাংশ আছে, সেটা আসলে কত? 3ct স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ, মানে ভি এক্স, এক্স অক্ষ বরাবর বেগের মান। এটা কি? এটা হচ্ছে ভি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর বেগের মান। এখন বলছে এক্স এবং ওয়াই অক্ষ উভয় সাথে 45 ডিগ্রি কোণে থাকবে। এটা কখন পসিবল? এটা পসিবল হচ্ছে যখন বেগটা ঠিক মাঝখান বরাবর যাবে। বেগ যদি মাঝখান বরাবর যায় তাহলে কি এইটাও 45 হবে, এইটাও কি 45 হবে। তাহলে বেগটা কখন হচ্ছে একদম মাঝখান বরাবর যাবে? আমরা জানি দুইটা ভেক্টর যদি আমাদের থাকে তাহলে ঠিক মাঝখান বরাবর তখনই যায় যখন দুইটা ভেক্টর মানটা হুবহু সমান। মনে আছে আমরা পড়ছিলাম যে পি আর কিউ দুইটা ভেক্টর, দুইটার মান যদি সমান হয় এবং দুইটা ঠিক মাঝখান বরাবর চলে যায়। তার অর্থ হচ্ছে এই জিনিসটা তখন ঘটবে যখন হচ্ছে আপনার ভি এক্স আর ভি ওয়াই এগুলো সমান হবে।
তাহলে Vx টা কত? Vx হচ্ছে 2bt, Vy টা কত? সেটা হচ্ছে 3c t স্কয়ার। এখন দেখেন উভয় পাশ থেকে কি হচ্ছে? একটা t হচ্ছে কি? একটা t আলবিদা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি থাকে? 2b is equals to 3ct। এখান থেকে আমরা যদি একটু সামনে আগাই তাহলে কি পাচ্ছি? এখান থেকে আমরা একটু সামনে আগালে পাচ্ছি হচ্ছে যে t is equals to 2b divided by 3c। তাহলে এই যে এই মোমেন্টটা, এটা একটা স্পেশাল মোমেন্ট। কেন স্পেশাল মোমেন্ট? বিকজ এই মোমেন্টে আপনার হচ্ছে যে বেগটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়ের সাথে সমান অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে? তো আমি এটা প্রথমবার করাইলাম। প্রথমবার করার এটা অনেকের না বুঝার কথা। আমি জানি না কেউ বুঝতে পারছেন কিনা। যদি কেউ বুঝে ফেলেন যে প্রথমবারেই আপনার ম্যাজিক হয়ে গেছে, প্রথমবারেই হচ্ছে লাইট ঠেস করে জ্বলে উঠছে, তাহলে আমাকে একটু ভাইয়াকে কমেন্ট করে জানান যে ভাইয়া বুঝে ফেলছি। আর না বুঝলেও কোনো সমস্যা নাই, ভাইয়া তো আরেকবার রিপিট করবোই, ভাইয়া তো আছি, কোনো প্রবলেম নাই। ভাইয়া ইন্টারের পরে অ্যাপ্রোডে পড়তে চাই, এটা নিয়ে কিছু বলেন। আচ্ছা, তাবাসসুম বলছে বা আরো এক দুজন বলছিল ইন্টারের পরেই হচ্ছে পড়তে চায়, তাদেরকে নিয়ে আলাদা ভিডিও বানানো হবে, সমস্যা নেই। ক্লিয়ার? ওয়াও ওয়াও, অনেকে বলছে বুঝতে পারছি, ক্লিয়ার, ইয়েস। আপনারা সেই, আপনারা মানে আসলেই সত্য কথা যে আপনাদের মধ্যে অনেকেই আছেন খুবই ভালো। আমার এখানে মেবি 50-60টা আরো বেশি হবে। ভাইয়া 80-90টা হবে না প্রায় অলরেডি? ক্লিয়ার, ইয়েস, বুঝছি, লেখছে কমেন্ট, এরকম হবে না অনেকগুলা? আচ্ছা, অলরেডি মনে হয় আমার এখানে ১০০টার কাছাকাছি ক্লিয়ার মেসেজ চলে আসছে। থ্যাংক ইউ। অনেকেই বুঝছেন। যারা বুঝেন নাই কোনো সমস্যা নেই। ভাই আরেকবার রিপিট করছি। বাট এই টাইপের প্রবলেম প্রথমবারেই বুঝে যাওয়া মানে আপনারা ভেক্টর ভালো বুঝছেন। নাইলে এটা পারার কথা ছিল না। তো প্রথমত আমাদের কি দেওয়া আছে? আমাদের এটা হচ্ছে অবস্থান ভেক্টর। আর দ্বারা আমরা অবস্থান ভেক্টর বুঝি। আমরা আগে কি জানতাম? সরণ বাই সময় সেটাই হচ্ছে বেগ। বা হচ্ছে সরণের পরিবর্তন বা হচ্ছে দূরত্বের পরিবর্তন বাই সময়, সেটাই তো আসলে বেগ। সো দূরত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন সেটা ছিল আদিতে, মানে আমরা যখন খ্যাত স্টুডেন্ট ছিলাম, আমরা যখন হচ্ছে ট্রেডিশনাল স্টুডেন্ট ছিলাম, তখন হচ্ছে আমরা ওইভাবে করতাম। এখন আমরা ক্যালকুলাস পারি, এখন আমরা একদম পারফেক্টলি বেগ বের করব। পারফেক্টলি বেগ বের করার অর্থ কি? প্রতিটা মুহূর্তে মুহূর্তে সময় চেঞ্জের সাথে সাথে পুরা পুঙ্খানুপুঙ্খ ভাবে যে দূরত্বের চেঞ্জ হয়, হালকা একটু দূরত্বের চেঞ্জ বা হালকা একটু টাইমের চেঞ্জ, একদম পারফেক্টলি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বেগ বের করা। সেটা বের করতে হলে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন আমাদের সরণটা কি আকারে দেওয়া আছে? অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে আমরা অবস্থান ভেক্টরকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? বেগ পাবো। সো আর দেওয়া ছিল এখানে i এর সাথে আছে বিটি স্কয়ার, j এর সাথে আছে সিটি কিউব। তো ফার্স্টে বিটি স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্ট বি বাইরে আসছে, টি স্কয়ার কে বলে 2t আসছে। সিটি স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে সি বাইরে আসছে, টি কিউব কে যদি ডিফারেন্সিয়েট করি ওই যে এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে টি টু দি পাওয়ার থ্রি, তাহলে থ্রি ইন্টু টি টু দি পাওয়ার থ্রি মাইনাস টু, মানে থ্রি টি স্কয়ার, এভাবে হয়ে গেছে। ঠিক আছে? তারপর আমরা যেটা করছি, এই যে আই আর জে ক্যাপের জিনিসপাতিগুলোকে আলাদা আলাদা লিখছি। এটা আই ক্যাপ মানে কি? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে। এটার পরে জে ক্যাপ আছে মানে এটা ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে বেগের এক্স অক্ষ বরাবর অংশটার নাম হচ্ছে ভি এক্স, এটা হচ্ছে টু বিটি। ওয়াই অক্ষ যেটি অংশ আছে এটা থ্রি সি টি স্কোয়ার। এখন বেগটা একদম মাঝখান বরাবর, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ উভয়ের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করতে হলে একদম মাঝখান দিয়ে যাবে। দুইটার ঠিক মাঝখান দিয়ে তখনই যাওয়া পসিবল যখন দুইটার মান কি? হুবহু সেম। তার মানে ভি এক্স এবং ভি ওয়াই সমান হবে কোন মোমেন্টে সেটাই জানতে চাইছে। একটা টি কাটাটি যাওয়ার পর টি এর মান চলে আসছে 2b/3c। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইটুকু পর্যন্ত যারা যারা ধরতে পারছেন, এইটার চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা কোথায় আসছিল? এটা আসছিল হচ্ছে বুটেক্সে 2022-23-এ। টেক্সটাইলেও দেখবেন কিছু কিছু প্রবলেম আসে খুবই স্ট্যান্ডার্ড, খুবই সুন্দর সুন্দর প্রশ্ন। আবার অনেক সময় সাস্টে কিছু ভালো ভালো প্রবলেম আসে, সিকের ওয়েটে কিছু ভালো অঙ্ক আসে, বুয়েটে তো প্রত্যেক সময় কিছু না কিছু স্পেশাল অঙ্ক থাকে। সো যারা বুঝতে পারছেন এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এবং ভাল লেগে থাকলে যদি মনে হয় যে ভাল লাগার মতো একটা অঙ্ক আপনার মনে ধরছে, তাহলে শিখবো জিতবোতে একটা পোস্ট করে আমাদেরকে জানাই দিয়েন। ঠিক আছে? ওকে, ওকে, ওকে। ঠিক আছে, আমরা তাহলে এবার পরের প্রবলেমে যাই, দেখি আমাদের পরে এর জন্য কি প্রবলেম আছে। গত ক্লাসে আপনারা আমাকে বলতেছিলেন যে ভাইয়া গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ রিলেটেড সিকিউ করলে মনে হয় ভালো হতো। তো টাইম পাই নাই, এই জন্য করতে পারি নাই। সমস্যা নেই, অ্যাডভান্স প্রবলেম তো আছেই। অ্যাডভান্স প্রবলেমে আমরা এই রিলেটেড একটা প্রবলেম করে ফেলতেছি। তাহলে আমরা অ্যাডভান্স একজন আমাকে কমেন্ট করছিল যে ভাইয়া ও হচ্ছে নতুন ভেক্টরের 8টা ক্লাস করছে রেকর্ড, বাট এরপরে এখন আমার সাথে লাইভে করতেছে। লাইভে করে দেখতেছে, বুঝতে পারতেছে। তো সেই ক্ষেত্রে কি ওর 8টার পরে যে আরো 7-8টা ক্লাস নেওয়া হয়েছে ওগুলো কি করা লাগবে নাকি লাইভ এই ক্লাসটা করলেই হবে? অ্যান্সার হচ্ছে যে না, যে এই রেকর্ড গুলা মানে প্রথম 8টা করছে না, আরো 7-8টার পরে আছে হচ্ছে 17 বা 18 নাম্বার ক্লাস।
তো যেই কয়টা আপনি মিস দিচ্ছেন ওই কয়টাও করা লাগবে। ওইখানে অবশ্যই ভালো ভালো কিছু জিনিস করানো আছে, ওইগুলো না করলে, স্পেশালি ক্যালকুলাসের ক্লাসগুলো না করলে আপনি অনেক কিছু মিস করবেন। আচ্ছা, তাহলে আমাকে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হচ্ছে এইভাবে রেখে দিব। অ্যান্সার সাথে কি সেকেন্ড লেখা লাগবে কিনা? অ্যান্সার হচ্ছে না, কারণ 2b 3c এগুলো কি সেকেন্ডে আছে নাকি ঘন্টায় আছে নাকি মিনিটে আছে আমি তো জানি না। আমি জাস্ট 2b/3c এভাবে রেখে দিলে অ্যান্সার হয়ে যাবে। ওকে, এবার আমাদের পরের প্রবলেমটা করব। পরের প্রবলেম আমাদেরকে কি বলছে? পরের প্রবলেম আমাদেরকে বলছে ফাই। ফাই একটা ফাংশন দেওয়া আছে, এই হচ্ছে ফাংশন। বলছে এই বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে। এই বিন্দুতে কি বলতো? এটা বের করার অর্থ কি? এটার বের করার অর্থ হচ্ছে গ্রেডিয়েন্ট বের করা। তাহলে দেখেন, আমরা যখন গ্রেডিয়েন্ট অফ ফাই বের করব, তার মানে কি? ফাই ডেল ডেল এক্স অফ আই ডেল ডেল এক্স অফ ফাই জে ডেল ডেল ওয়াই অফ ফাই প্লাস কে ডেল ডেল জেড অফ ফাই। এখন আমরা যদি একসাথে তিনটা বের করতে চাই, অনেক বড় একটা ফাংশন, হিজিবিজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আলাদা আলাদাভাবে বের করি। আলাদাভাবে কিভাবে বের করব? ফাই, দেখেন প্রথমে আমরা যেটা করব, ডেল ডেল এক্স অফ ফাই বের করব। তার মানে কি? দেখেন, আমরা এই পুরো জিনিসটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ডেল ডেল এক্স অফ কি আছে আমাদের কাছে? 2x² yz প্লাস 2xyz প্লাস 2xz³ এই আছে সিস্টেমটা। এখন চলেন আমরা ডিফারেন্সিয়েট করি। যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে আমাদের? ফার্স্টে মাথায় রাখতে হবে, এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করতেছি, ওয়াই আর জেড এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, আমাকে কামরুজ্জামান অনেক সুন্দর করে একটা বড় করে লিখছে, ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া, সুন্দর। মাঝে মাঝে আপনাদের দুষ্টামি গুলো ভালো লাগে, যখন আপনারা বুঝতে পারেন, বুঝা নিয়ে যখন আপনারা প্রাউড ফিল করে কিছু দুষ্টামি করেন, এটাও কিন্তু অ্যাজ এ টিচার আমরা এনজয় করি। ওকে, তাহলে আমরা ফার্স্টে যেটা করব, এখানে 2yz এগুলো তো কনস্ট্যান্ট, বাইরে রাখবো। x² কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 2x আসবে। এটা ফার্স্টেরটা গেল। তারপর আবারও 2yz এগুলো কনস্ট্যান্ট, বাইরে রাখবো। x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 আসবে, তো এটা বাইরে রাখলাম। প্লাস এবার হচ্ছে 2z³ হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে আসছে, x কে ডিফারেন্সিয়েট করলে 1 আসছে। আর আমরা যদি পুরোটাকে সাজাই লিখি, কত আসছে? 4xyz প্লাস 2yz প্লাস 2z³ এটা আমরা কিসের সাপেক্ষে পাইলাম? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা এতটুকু পেয়ে গেলাম। মানে এইটাকে আমরা একটা বক্স করে রাখি। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব পরেরটার সাপেক্ষে, অর্থাৎ ডেল ডেল ফাই ওয়াই অফ ফাই, অর্থাৎ ডেল ডেল ওয়াই অফ 2x² yz 2xyz প্লাস 2xz³ এইটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখন আমাদের y এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েট করছি, তাহলে 2x² z, মানে x z যুক্ত টার্মগুলো সবগুলাই কি হবে? কনস্ট্যান্ট হবে। তারপর y এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস 2xyz, দ্যাট মিন্স 2 ইন্টু xz কনস্ট্যান্ট, y কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। 2xz³ এখানে তো পুরাটাই কনস্ট্যান্ট, তাহলে ডিফারেন্সিয়েট করলে 0 চলে আসবে। আলটিমেটলি থাকতেছে কত? 2x² z প্লাস 2xz এটা থাকতেছে। আচ্ছা, এবার আমাদের লাস্টে কি আছে? লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে z এর সাপেক্ষে। তাহলে আমরা ডেল ডেল z অফ এই যে 2x² yz 2xyz 2xz³ এটা বের করব। ডিফারেন্সিয়েট করলে এবার 2x² y কনস্ট্যান্ট, z কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। এখনো 2xy কনস্ট্যান্ট, z কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। আর এখন 2x কনস্ট্যান্ট, z কে ডিফারেন্সিয়েট করলে 3z² হয়। সাজায় লিখলে কত আসে? সাজায় লিখলে আসে 2x² y 2xy 3 দুগুণে 6 xz²। এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত, z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত, সেগুলো পেয়ে গেছি। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? আমাকে এই মানটা কোন বিন্দুতে বের করতে হবে। দেখেন 2, -1, 1, ঠিক আছে। তাহলে আপনি এখানে ইউজ করবেন কি, যে 2, -1, 1 এই বিন্দুতে এটার মান কত আসে আমরা একটু দেখি। তাহলে আমরা ক্যালকুলেটরে একটু বের করি। তাহলে 4 ইন্টু 2 ইন্টু -1, তাহলে 4 দুগুণে 8,
8, তাহলে এখানে প্রথমে আসে -8, তারপর কত 2yz, তার মানে হচ্ছে -2, লাস্টে 2z³ দ্যাট মিনস হচ্ছে +2, তার মানে এটা চলে আসবে -8। এখানে আসলো -8, এখানে কত আসে 2 ইন্টু এক্স স্কোয়ার, মানে 2 ইন্টু 4, 4 দুগুণে 8, 8 ইন্টু 1, সো +8, 2xz, তার মানে দুগুণে 4, তার মানে এখানে চলে আসবে 12। আর ওইখানে কত আসে, ওইখানে আসে হচ্ছে আপনার 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু ওয়াই, তার মানে -8, 2xy, 2 দুগুণে 4, -4, 2x, 4 দুগুণে 6 দুগুণে 12, 12 আর 1, তার মানে এটা 12। তাহলে আমাদের চলে আসছে হচ্ছে -2। এই যে আমার সাথে নিশ্চয়ই আপনাদের মিলছে অনেকের। তা আমাদের প্রথমটা আসছে -8, তারপর 12, তারপর -2। অতএব আমরা বলতে পারি কোন পয়েন্টে 2, -1, 1, এই অ্যান্সারটা চলে আসবে কত? অ্যান্সারটা চলে আসবে হচ্ছে আমাদের যেটা আসলো -8i, এখানে আসছে 12, সো 12j -2k। আমার এইটুকু চলে আসছে। তো আমার সাথে কার কার অ্যান্সার মিলছে আমাকে একটু কমেন্ট করে জানায়েন। কার কার ভাইয়ার সাথে অ্যান্সার মিলছে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমার সাথে অনেকের মিলছে, অনেকের মিলছে, অনেকের। আচ্ছা, 0 হবে। একজন বলছে যে ভাই এখানে -8 না +8 হবে। দেখি +8 হয় নাকি -8 হয়। তাহলে 4 দুগুণে 8, এখানে মাইনাস, তো -8 ঠিক আছে। 2, এখানে -2, এটাও ঠিক আছে। 2 ইন্টু 1, এটাও ঠিক আছে। তার মানে এখানে -8 হবে, এটা ঠিক। 2 2 দুগুণে 4, 8, এখানে +8, আর এখানে হচ্ছে +4, 12, এটাও ঠিক আছে। এখানে হচ্ছে 8, 8, -8 ঠিক আছে, -4 ঠিক আছে, 6, 12, +12, -2 ঠিক আছে। হ্যাঁ, আমাদের এই অ্যান্সারটা পারফেক্ট। শেষেরটা 8 হবে বলছে। না, শেষেরটা -2ই হয়েছে। ঠিক আছে? স্যার 0 হবে 3 নাম্বারটা। লাস্টেরটা 3 হবে। যে একেকজনের একেকটা অ্যান্সার আসে, সেটা হচ্ছে কি করার ভুলের কারণে। z এর সাপেক্ষে হলো 2x²y, 2xy, 3 দুগুণে 6, xz স্কয়ার। এই তো ঠিক আছে, কোনো ভুল নাই, 100% ঠিক আছে। ও আচ্ছা, 8 আর 4 12, এই জায়গায় একটা ভুল হয়েছে। ঠিক আছে, এই জায়গায় ভুল হয়েছে, 8 আর 4 12, তো এটা 0 হবে। 8 আর 4 12, হ্যাঁ মাইনাসের, ঠিক আছে। তাহলে এই জিনিসটা জাস্ট ভুল হয়েছে, এখানে আমাদের কে যুক্ত কোনো টার্ম থাকবে না, কারণ হচ্ছে -8 আর -4 কত, -12 +12 আলটিমেটলি 0 হয়ে যায়। তো এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা অ্যান্সার বের করে ফেললাম। আমাদের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল রিলেটেড অনেক অঙ্ক আছে। তো এইটার মধ্যে আমরা একটা অঙ্ক করে ফেললাম। অনেকে বলতে +0 কে ক্যাপ, এটা কি লেখা লাগবে? এটা লেখা লাগবে না, 0 হইলে না লিখলেই চলে। তাই দেখেন পুরা বোর্ড হচ্ছে ঝকঝক তকতক করতেছে ম্যাথ দিয়ে। তো হচ্ছে ম্যাথের একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। আপনার এনাম ভাই, নাইম ভাই, ইকবাল ভাই, সৌরভ ভাই, ইমন ভাই, ওনারা হচ্ছে অনেক জেলাস ফিল হবে যে ফিজিক্সের মানুষজন ম্যাথ সব পড়ায় শিখাই দিচ্ছে, আমরা আর কি করব। আপনি একটা স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে জানাই দিয়েন যে ম্যাথ কিন্তু এদিকে শেষ হয়ে গেছে। মুশফিকুর বলতে বড় করে ক্লিয়ার, ও সরি, বড় করে ক্লিয়ার, কিন্তু বড় করে ক্লিয়ার কমেন্টে জানাইলে কিন্তু হবে না। কমেন্টে জানাইলে তো শুধুমাত্র আমি জানবো, এটা সবাইকে জানাইতে হবে, শিখবো জিতবোতে জানাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত ডান। এরপর আমরা আরেকটা প্রবলেম করব, এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্সের সাথে রিলেটেড। আমরা গ্রেডিয়েন্ট করলাম, একটু ডাইভারজেন্স করি। বাজে কয়টা? 8টা 20। আমরা আরেকটা প্রবলেম করি, আরেকটা প্রবলেম করে শেষ করে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের এবার বলছে এটা একটা ভেক্টর ফিল্ড দেওয়া। দেখেন এখানে আই জে কে ক্যাপ আছে, দ্যাট মিন্স দিস ইজ আ ভেক্টর ফিল্ড। একটা ভেক্টর রাশি আপনাকে দেওয়া আছে। তো বলছে যে একটা বিন্দু দেওয়া আছে 1 -1 1, এই বিন্দুতে ডাইভারজেন্স ভি এটা কত, এটা নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমাদের প্রবলেম। আবার এটাও জিজ্ঞেস করছে উদ্দীপকের ভেক্টর ভি কি চৌঙ্গাকৃতি বা সলিনয়েডাল কিনা। সলিনয়েডাল মানে চৌঙ্গাকৃতি বা সিলিন্ডার আকৃতির আর কি।
সলিনয়েডালও বলতে পারে, সিলিন্ড্রিক্যালও বলতে পারে, চোঙাকৃতিও বলতে পারে, এই কাছাকাছি জিনিস। বেলনাকৃতিও বলতে পারে, চোঙাকৃতি, বেলনাকৃতি সবগুলো সেম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডাইভারজেন্স বের করব। আপনাদের এই জিনিসটা মনে আছে কিনা, ডাইভারজেন্স বের করার অর্থ হচ্ছে আপনি ডট গুণন করবেন। ডট গুণন করলে ডেল ডেল এক্স অফ কি আসে, ডেল ডেল এক্স অফ ভি এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ ভি ওয়াই প্লাস ডেল ডেল জেড অফ ভি জেড, এটা আসে। তাহলে আমরা এখানে কি করব, আচ্ছা ইন দা মিন টাইম আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই। ভাই আপনি কি রাহাত ভাই, আপনি কি এখান, সরি রিফাত ভাই, আপনি কি এখান থেকে কমিউনিকেট করতে পারেন মাউস? আচ্ছা ঠিক, তাহলে একটু আমাদের শিখর ইউটিউব পেজে যাবেন। আমি ভাই আপনাদেরকে একটা জিনিস দেখাই দিচ্ছি, মানে ভেক্টর সংক্রান্ত আপনি যদি এক্সট্রা কিছু ভিডিও দেখতে চান, আমাদের শিখতেই আছে শিখর ইউটিউব চ্যানেলে। তো এই যে শিখর ইউটিউবে আমরা যাব, এই যে ইউটিউবে চলে গেছি আমরা অলরেডি। আচ্ছা চলে আসছিল শিখো, হ্যাঁ এই তো শিখোতে। এই যে আমরা শিখোতে গেলাম, একটু নিচে গেলে যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে একটু আমরা যাব। প্লে লিস্টে একটু নিচে গেলে আমরা আমরা যে লাইভে যাব, একটু লাইভে, লাইভে গেলে একটু নিচে নামতে হবে, একটু নিচে নামবো। এখানে ভেক্টর পর্ব 2। আচ্ছা আমাদের এখানে লাইভে গেলে এখানে দুইটা ভিডিও আছে, একটা হচ্ছে ভেক্টর পর্ব 1, এটা হচ্ছে অলমোস্ট 4 ঘন্টার কাছাকাছি একটা ভিডিও, মানে যে ভেক্টর পর্ব 1 আপনি সার্চ দিতে পারেন, এটা 4 ঘন্টার কাছাকাছি ভিডিও, যদিও মেইন পড়াটা 3.5 ঘন্টার মতো। ভাই একটু উপরে উঠবো, একটু উপরে। আর আরেকটা ভিডিও আছে ভেক্টর পর্ব 2, এটাও প্রায় 4 ঘন্টার কাছাকাছি, বাট ওভারঅল পড়াটা 3 থেকে 3.5 ঘন্টার মতো। তো এই দুইটা ভিডিওতে আমাদের যেটা করা হয়েছে, ভেক্টর রিলেটেড যত প্রবলেম আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যত প্রবলেম উইথ অ্যাডভান্স প্রবলেম সবগুলো দেখানো আছে। এটা শিখর ইউটিউব চ্যানেলে ফ্রি আছে। আপনারা এই চ্যাপ্টারটা ভালো মতো শেষ হওয়ার পর যদি আরো কিছু স্পেশাল প্রবলেম দেখতে চান, এখানে কিন্তু এগুলো করে দেওয়া আছে। তাহলে এখান থেকেও এই জিনিসপাতিগুলো একটু আপনারা চেক করে নিতে পারেন। ঠিক আছে ভাই, তাহলে আমরা আগের নোটে চলে যাই। ওকে, তাহলে আমরা আমাদের প্রবলেমটাতে ফেরত আসি। আমাদের প্রবলেমটাতে হচ্ছে ডেল ডেল এক্স অফ ভি এক্স ভি ওয়াই ভি জেড, এটা করলে আমরা ডাইভারজেন্সটা করতে পারবো। সো এইটুকু হচ্ছে আমার ভি এক্স, এইটুকু হচ্ছে আমার ভি ওয়াই, আর এই যে এইটুকু হচ্ছে আমার ভি জেড। তাহলে আমরা যখন ডিফারেন্সিয়েট করব, আমরা হচ্ছে কি করতেছি, ডেল ডেল এক্স অফ ভি এক্স, ভি এক্স কত, 4x ওয়াই কিউব, তারপর ডেল ডেল ওয়াই অফ ভি ওয়াই, ভি ওয়াই কত, -3x স্কোয়ার ওয়াই জেড, প্লাস ডেল ডেল জেড অফ ভি জেড, ভি জেড কত, -3x ওয়াই জেড। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করলে এক্স এর সাপেক্ষে যখন করব, তাহলে 4y কিউব এটা পড়ে থাকবে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, তারপর -3x স্কোয়ার জেড থাকবে, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে 1 পড়ে থাকে, আর লাস্টে -3x ওয়াই পড়ে থাকবে, জেড কে ডিফারেন্সিয়েট করলে 1 চলে আসে। তাহলে এইটা হচ্ছে আমরা ডাইভারজেন্স বের করলাম কার জন্য, জেনারেল কেসে। এখন আমাকে কোন বিন্দুতে বের করতে বলতে, খেয়াল করেন, আমাকে বের করতে বলতে আসলে এই যে এই বিন্দুটাতে 1 -1 1, এই বিন্দুটাতে আমাকে বের করতে বলছে। তাহলে আমি যদি এই বিন্দুতে বের করি 1 -1, 1, তাহলে কি আসে, 4 ইন্টু -1 কিউব -3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1 -3 ইন্টু 1 ইন্টু -1, তাহলে আসতেছে -4, তারপর আসতেছে -3, 3 আর 3 +3, তাহলে 3 আর 3 কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি অ্যান্সার আসবে কত, -4। এইটা চলে আসবে আমাদের অ্যান্সারটা। তাহলে আমাকে জিজ্ঞেস করছে ওই বিন্দুর ডাইভারজেন্স বি নির্ণয় করতে, আমি ডাইভারজেন্সটা বের করে ফেলছি। আর উদ্দীপকের ভেক্টরটি কি সলিনয়েডাল কিনা, যদি 0 আসতো অ্যান্সার তাহলে সলিনয়েডাল হইতো, যেহেতু 0 আসে নাই অতএব সলিনয়েডাল নয়। যদি আমাদের ডাইভারজেন্সটা এই পয়েন্টে 0 আসতো তাহলে সলিনয়েডাল হইতো, যার 0 আসে নাই তার মানে সলিনয়েডাল হবে না। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটাও আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর আমাদের সময়ও অনেকটুকু ঘনায় আসছে,
5 মিনিট অবশিষ্ট আছে। 5 মিনিট আপনার জন্য। শেষ 5 মিনিট দেখি আমাদের এখানে কিছু স্লাইডে আছে কিনা। আচ্ছা, ওকে। আমাদের এখানে আরো কিছু সুন্দর, সুন্দর প্রবলেম আছে। আমি একটু প্রবলেম গুলো দেখি আমাদের আর কি, কি প্রবলেম আছে স্লাইডের মধ্যে। আহ আচ্ছা, আচ্ছা। অল ক্লিয়ার। একজন বলছে -4 না +4 হবে। আচ্ছা দেখি আমাদের 1 কিউব, তাই না? 1 -1 আছে। -1 কে কিউব করলে -1 হয় না, -4 হবে আনসার। সামাদ বলতে আমাকে +4 হবে। বাকিরা কি বলেন? +4 হবে নাকি -4 হবে? আমার হিসাব মতে 4 ইন্টু -1 দ্যাট মিনস -4। এখানে হচ্ছে -3 আর এখানে হচ্ছে +3। সো অলরেডি 3 3 কাটা -4 হবে। -3 -4 এক্স্যাক্টলি -4 টাই হচ্ছে। ঠিক আছে? আমরা একটু পরে দেখি আর কি প্রবলেম আছে। আম আচ্ছা এটা একটা সুন্দর প্রবলেম। আর কি আছে? বৃত্তাকার পথে করে তখন বেগের পরিবর্তন উৎসিবী। আচ্ছা। আমাদের এখানে খুব সুন্দর, সুন্দর কয়টা প্রবলেম আছে। আমি এই প্রবলেমগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিব বাসায় চিন্তা করার জন্য। বেশ ভালো, ভালো প্রবলেম। তো সবাই এই প্রবলেমগুলো একটু হোমওয়ার্ক করার চেষ্টা করবেন। চাইলে ভাইয়ের সাথে স্ক্রিনশট তুলে নিতে পারেন। যেন হোমওয়ার্কের জন্য বা আপনি আপনার আ আ ইয়া থেকে ক্লাস লেকচার থেকেও এই জিনিসগুলোর ছবি তুলতে পারেন। তো এই প্রবলেমগুলো হোমওয়ার্ক থাকবে। ভাইয়া আপনাদেরকে শেষ একটা প্রবলেম দেখায় ক্লাস শেষ করে দিব। এখানে প্রবলেমগুলো সুন্দর, সুন্দর প্রবলেম। তো এগুলো নিয়ে কাজ করতে পারেন। এগুলো আপনাদের করলে ভাল লাগা কাজ করবে। পারলে মজা লাগবে। মানে এই প্রবলেমগুলো কখন করতে হয়? যখন আপনার পুরো চ্যাপ্টার সবকিছু শেষ, আপনি A to Z হচ্ছে যে করে ফেলছেন। তখন হচ্ছে আপনি এই প্রবলেমগুলো করলে আপনার জন্য ইজি হবে। আচ্ছা। এই সবগুলো প্রবলেমের মধ্যে যেকোনো একটা প্রবলেম আমি করব। কোন প্রবলেমটা করা যায় দেখি। এটা অলরেডি করছি। এটা আমাদের আর লাগবে না। এটা অনেকটুকু সময় লাগবে। আমাদের হাতে অত বেশি সময় নেই। একটু ছোট প্রবলেম। আচ্ছা আমরা এই প্রবলেমটা করি। যেকোনো একটা প্রবলেম করে দিব বলছিলাম। এটা করে আমরা শেষ করতেছি। তো প্রবলেমটা ভাইয়া একটু দ্রুত করব। বলছে একটি বস্তুকণা v স্থির দ্রুতি নিয়ে একটি বৃত্তাকার পথ প্রদক্ষিণ করতেছে। প্রমাণ করে যে বস্তুকণাটি যখন 120 ডিগ্রি কোণ অতিক্রম করে তখন তার বেগের পরিবর্তন এত। খুবই সুন্দর এবং খুবই স্ট্র্যাটেজিক অঙ্ক। এই হচ্ছে একটা বস্তু বৃত্তাকার পথে চলতেছে। ঠিক আছে? ধরলাম সে শুরুতে তার বেগ ছিল হচ্ছে এরকম। এই পয়েন্টে তার বেগ ছিল। এই বেগটার মান ধরলাম হচ্ছে v। তো সে যদি 90 ডিগ্রি ঘুরতো তাহলে সে এখানে আসতো। তার মানে এখানে আসতে প্রায় 120 ডিগ্রি ঘুরছে। তো যে বস্তুকণাটি যখন 120 ডিগ্রি কোণ দূরত্ব অতিক্রম করে, 90 ডিগ্রি হইলে এরকম আসতো। 120 ডিগ্রি ঘোরার পর কি সে অলমোস্ট এইরকম অবস্থানে চলে আসছে। তো বলছে দ্রুতির মানটা সেম, মানে ভি বেগে যাচ্ছে, ভি দ্রুতিতে যাচ্ছিল, ভি দ্রুতিতেই আছে। বেগের পরিবর্তন কত সেটা জিজ্ঞেস করছে। এখন আপনি দেখেন আপনাকে আসলে কি করতে হবে। আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই ধরেন সেন্টার থেকে এখানে আসেন, সেন্টার থেকে আপনি এইখানে গেলেন। তাহলে এই কণাটা এইদিকে কতটুক ঘুরছে, এইদিকে সে টোটাল হচ্ছে আপনার 120 ডিগ্রি ঘুরে ফেলছে। তার মানে আপনার এই যে এই কোণটা আপনি জানেন, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তাই না? এখন আপনি আরেকটা কাজ করেন। দেখেন ছোট্ট করে একটা কাজ করে দিই আমরা। সেটা আমি করব কি, আমি এইটাকে একটু বর্ধিত করব, এইটাকে একটু বর্ধিত করব, এইটাকেও একটু বর্ধিত করব। এখন খেয়াল করেন এইটা 120 ডিগ্রি দেওয়া আছে, এইটা 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি? কারণ হচ্ছে ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর কি হয়, 90 ডিগ্রি হয়। এখানেও 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে? ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর 90 ডিগ্রি হয়। তাহলে এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা, ধরেন আপনি যদি বলেন যে ভাই এই অ্যাঙ্গেলটা থিটা, থিটা কিভাবে বের করব? বের করার টেকনিক হচ্ছে দেখেন 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। কি কি কোণ আছে চতুর্ভুজে? 120 প্লাস 90 প্লাস থিটা প্লাস 90, সবগুলোর সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এখান থেকে সলভ করলে থিটা কত বের হয়ে যাবে? 90 90 হচ্ছে 180 আর 120 300। তাহলে থিটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা,
এবার তাহলে খেয়াল করেন আপনার এখানে কি ঘটনা ঘটছে। ঘটনা ঘটছে যেটা এইদিকে একটা বেগ আছে, এটার মানও ভি, আবার এইদিকে একটা বেগ আছে, এটার মানও ভি। কারণ বলছে কি সেম দ্রুতিতে সেম স্পিড নিয়ে সে ঘুরতেছে। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি মানে আসলে এটা কত? এটা তাহলে 120 ডিগ্রি। যেন দুইটার সমষ্টি কত হয়? দুইটার সমষ্টি কি হইতে হবে আমাদেরকে? দুইটার সমষ্টি হইতে হবে হচ্ছে আমার 180 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি। তো এইটা কি ছিল? VI ইনিশিয়াল মানটা কত? ইনিশিয়ালি আমার দিকটা এইদিকে, আর এটা ছিল ভি ফাইনাল, ফাইনালি আমার দিকটা এইদিকে। দুইটারই মান সেম। এখন আমার লাগবে কি বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন যদি বের করতে বলে তাহলে আমি কি করব? ভি ফাইনাল থেকে ভি ইনিশিয়াল বাদ দিব। আমার বেগের পরিবর্তন মানে কি শেষ বেগ মাইনাস আদি বেগ। তো আমরা তো জানি ভেক্টরকে কি করা যায় না, বিয়োগ করা যায় না। ভেক্টরকে কি করতে হয়? আপনার উল্টো করে যোগ করা লাগে, উল্টো করে যোগ করা লাগে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার এই দিকে ভি ফাইনাল আছে, আচ্ছা ঠিক আছে, এইদিকে আমার ভি ফাইনাল ভি ঠিক থাকলো, আর আমার ভি ইনিশিয়াল কোন দিকে ছিল? এই দিকে ছিল। আমার এখন কি করতে হবে? মাইনাস ভি ইনিশিয়াল এটা দিতে হবে। তো মাইনাস ভি ইনিশিয়াল মানটা তো সেম থাকবে, ভি থাকবে, জাস্ট দিকটা ঘুরাই দিতে হবে। তাহলে এইটা 120 হলে এটা আবার কত হবে? 60 ডিগ্রি হবে। এখন বলছে বেগের পরিবর্তন বের করতে। তাহলে বেগের পরিবর্তন বের করা মানে যে ডেল ভি যদি আমরা বের করতে চাই, তাহলে আমাকে এই দুইটা ভেক্টরের লব্ধি করা লাগবে। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি যদি আমরা করি, তাহলে এই রকম কিছু একটা চলে আসবে। তাহলে এই জিনিসটাই কত হবে? ডেল ভি হবে। তাহলে ডেল ভি এর মান যদি আমরা বের করি, এটা কত হবে? রুট ওভার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার 2 ইন্টু ভি অন্তর্গত কোণ কত? 60 ডিগ্রি। অন্তর্গত কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখেন ভি স্কোয়ার দুইটা ভি স্কোয়ার মিলে 2v² প্লাস আবারও দুইটা ভি মিলে 2v²। এখানে ইউ ভি মানে পি কিউ দুইটার মানে সেম ভি করে। cos 60 কত? cos 60 হচ্ছে হাফ। তাহলে হাফ আর 2 যেহেতু কাটাকাটি চলে যাবে, হাফ আর 2 কি হবে? কাটাকাটি চলে যাবে। তাহলে থাকবে কি? 2v² প্লাস v², তার মানে কি এটা ওভার 3v², বা আমি যদি v² বাইরে নিই তাহলে √3 ইন্টু ভি। এই হচ্ছে আমার অ্যান্সার, যে বেগের পরিবর্তন হচ্ছে √3 ইন্টু ভি, এই পরিমাণ। তাহলে এইখান থেকে আমরা কি বের করলাম? আমরা হচ্ছে বেগের পরিবর্তন কত সেটা বের করলাম। এখন আমাকে বলবেন যে ভাইয়া ভি স্থির কেন? ভি স্থির এটার কারণ হচ্ছে, দেখেন এই যেখানে কোশ্চেন বলছিল স্থির দ্রুতি, এটা কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে স্থির দ্রুতি মানে একই স্পিড নিয়ে সে ঘুরতেছে, মানে বেগের মানটা সেম, মানে 5 মিটার/সেকেন্ড, অলওয়েজ 5 মিটার/সেকেন্ড বেগেই ঘুরতেছে, জাস্ট দিকটা তার চেঞ্জ হচ্ছে বাট মানটা সেম আছে। এই কারণে হচ্ছে আমরা এইভাবে প্রবলেমটা সলভ করলাম। ইসরাত সুলতানা বলতে মিলছে, শুধু কি ইসরাতের একারই মিলছে নাকি আরো অনেক মানুষের আপনাদের মিলছে? ভাইকে কমেন্ট করে জানাবেন। এবং এটা ছিল আজকের জন্য শেষ প্রবলেম। আরো 2-3টা অঙ্ক আছে, ওগুলোকে আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। তো সব জিনিসেরই একটা বিদায় আছে, সব জিনিসেরই একটা শেষ আছে। শুরু যেমন থাকে শেষও থাকে। তো কতদিন আমি আপনাদের কমেন্ট দেখছি, ভাই ভেক্টর কবে শেষ হবে? কবে শেষ হবে? তো কোয়ার্টারও শেষ, ভেক্টরও শেষ, আপনাদের সাথে আমার দেখাও শেষ। ইনশাআল্লাহ নেক্সট কোয়ার্টারে যারা থাকবেন, আশা করি সবাই থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট কোয়ার্টারে আবারও কোনো একটা চ্যাপ্টার নিয়ে আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কয়দিনের অনুপস্থিতিতে শিখবো দিব্যতে যেন আমাদের কানেকশন থাকে। সুন্দর, সুন্দর যেন পোস্ট আপনাদের থেকে আসে। পুরো ফিজিক্স কোর্স আপনাদের কিরকম লাগছে? ভেক্টর চ্যাপ্টার কেমন লাগছে? আদর্শ গ্যাস কেমন লাগছে? এইটার আপনাদের অসংখ্য পোস্ট, আপনাদের অসংখ্য রিভিউ। এতদিন যারা ক্লাসের চাপে রিভিউ দিতে পারেন নাই, তারাও ভাইয়াদের সাথে পোস্ট করে কানেক্টেড থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যার পড়া অনেক জমে গেছে সেগুলো এই বন্ধে ইনশাআল্লাহ দ্রুত সলভ করে পরের কোয়ার্টার শুরু থেকে লাইভে একসাথে আমরা আবার শুরু করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাইকে অল দা গুড লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।